ছেলেদের গায়ে ঢলে পড়ার স্বভাব এখনো যায়নি দেখছি। তা আজ পর্যন্ত অনেক ছেলের সাথে রাত কাটিয়েছিস নিশ্চয়। অবশ্য তোর মতো সস্তার মেয়েরা এভাবেই নিজেদের পেট চালায়। নিজের সম্পর্কে এমন কুরুচিপূর্ণ মন্তব্য শুনেও মুখে কিছুই বলে না কুঞ্জ। কোন মানুষটাকে বলবে সে, যে মানুষটা তাকে বিয়ের রাতেই ছেড়ে পাড়ি জমিয়েছিল বিদেশে, তাকে এই 2 বছরে যে একটা বারের জন্যও তার খোঁজ খবর নেয়নি। সে বেঁচে আছে নাকি মারা গেছে এই ব্যাপারে যার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই, তার কাছ থেকে এর চেয়ে ভালো ব্যবহার কুঞ্জ আশা করে না। নিরবিচ্ছিন্ন নীরবতার মাঝে কেবল এক টুকরো তাচ্ছিল্যের হাসি হেসে কুঞ্জ সেখান থেকে চলে যায়। তন্ময়ের সামনে থাকলে হয়তো সকলের সামনে তাকে আরো জঘন্যভাবে অপমানিত হতে হবে। আজ প্রায় 2 বছর পর দেশে ফিরেছে হোসেন পরিবারের বড় ছেলে রাফিউল হোসেন তন্ময়। হোসেন পরিবারে আজ যেন আনন্দের ছোঁয়া লেগেছে। কতদিন পর নিজের ছেলেকে চোখের সামনে দেখার সুখ রাহেলা হোসেনকে পাগল করে তুলেছে। 2 বছর আগে এক অলক্ষীর জন্য রাহেলা তার ছেলেকে নিজের থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। আজ দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে তার। এত সব আয়োজন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাঝে বাড়ির এক পরিত্যক্ত বস্তুতে পরিণত হয়েছে কুঞ্জ। সকাল থেকে নিজেকে ঘরে বন্ধ করে রেখেছে সে। কেন জানি তার সেই মানুষটার মুখোমুখি হতে একদমই ইচ্ছে করছে না তার পানে একবারের জন্য চেয়ে থাকতে। ভালো তো সে কম তাকে বাসেনি, কিন্তু সেই ভালোবাসাকে পা দিয়ে মারিয়ে সে তো ঠিকই তাকে ছেড়ে চলে গেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আর এইদিকে কুঞ্জ রয়ে গেছে অন্যের গলগ্রহ হয়ে। হঠাৎই দরজায় সজোরে করাঘাত পড়ায় কুঞ্জের ভাবনার ছেদ পড়ে। অবসর শরীরটাকে জোর করে বিছানা থেকে টেনে নিয়ে কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলতেই এক দফা রাগী দৃষ্টির সম্মুখীন হয় সে। তার সামনে দাঁড়িয়ে থাকা গোলগাল ফর্সা মহিলা কুঞ্জকে উদ্দেশ্য করে কড়া গলায় বলে, পটের বিবি হয়েছিস, মহারানী সেজেছিস। সকাল থেকে দৌড় দিয়ে তিনি পালঙ্কে শুয়ে আরাম করবেন, আর আমরা খেটে খেটে মরবো। আমরাই যদি সব কাজ করি, তাহলে দিনে 3 বেলা ভাত গিলিয়ে তোকে পুষছি কেন বাসায়? রান্নাঘরে যা তাড়াতাড়ি, আমার যেন দ্বিতীয়বার তোকে বলতে না হয়। এই বলে মহিলাটি চলে যেতে নিলে কি যেন একটা মনে পড়ায়, আবারও পেছনে ফিরে তাকায়। কুঞ্জ তখনও মুখ নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। চোখ দুটো শুকনো, মুখটা আবেগহীন। আর কতই বা কাঁদবে সে। জন্মের পর থেকে এই অশ্রুই তার চিরসঙ্গী। মা বাপ মরা মেয়ের জীবন আর কতই বা ভালো হতে পারে। আর শোন, ভুলেও তন্ময়ের সামনে যাওয়ার সাহস করবি না। যদি দেখি তুই আমার মেয়ের কপাল পোড়ানোর চেষ্টা করেছিস, তাহলে তোকে আমি কেটে 32 টুকরো করে পানিতে ফেলে দিয়ে আসবো। বিশ্বাস নেই? মায়ের মতোই তো রূপ পেয়েছিস। রূপ দেখিয়ে তন্ময়ের মন গলানোর চেষ্টা করবি না। এর তো কোনো নিশ্চয়তা নেই, তাই না? এবারেই রাত্রির সাথে তন্ময়ের বিয়েটা দিয়ে দিব আমি। কুঞ্জের চোখ বেয়ে নীরবে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার ভাবতেও খারাপ লাগছে, তার নিজের চাচি নিজের মেয়ের জন্য তার এত বড় ক্ষতি করতে চাইছে। কুঞ্জ মাথায় বড় করে একটা ঘোমটা টেনে তার চাচিকে পাশ কাটিয়ে নিচে চলে যায়। ভাব দেখে বাঁচি না, এতে মেয়ের আবার দেমাগ। একে তো তনয়ের কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। পুরুষ মানুষের মন, সুন্দরী বউকে দেখে কখন না জানি মন গলে যায় কে জানে। কুঞ্জ মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নামছিল। তার সামনেই মানুষটাকে সে খেয়ালই করেনি, ফলে তন্ময়ের সাথে ধাক্কা লাগায়। কুঞ্জ দূরে ছিটকে পড়ে। ভদ্রতার খাতিরে তন্ময় একবারের জন্যও তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, বরং চরম অপমান করতে সে ভোলেনি। ছোট থেকেই কুঞ্জ তার চোখের বিষ। যতই তাকে দেখে ততই যেন তার রাগের পরিমাণ বেড়ে যায়। বাড়িতে আজ প্রচুর পরিমাণে মানুষের আগমন ঘটেছে। কুঞ্জ নিচে এসে এত মানুষ দেখে কিছুটা ভড়কে যায়। মন চাইছিল আবারও ঘরে ফিরে যেতে, কিন্তু সেটা করলে আজ চাচি নিশ্চয়ই একটা কুরুক্ষেত্র বাঁধাবে।
তাই মনকে শান্ত করে সে রান্নাঘরের দিকে পা বাড়ায়। কাজ করার সময় নিজের পেছনে কারোর অস্তিত্ব অনুভব করায়। কুঞ্জ পেছনে ফিরে তাকায়, কিন্তু তার আগে কেউই তাকে যেন পেছন থেকে জড়িয়ে ধরে। তার পেছনে থাকা মানুষটা কে সেটা আন্দাজ করতে পেরে কুঞ্জের মুখে একটু হাসি ফুটে ওঠে। আজ টিউশনি নেই রিমি? না আপু, আজকে কতদিন পর ভাইয়া বাসায় ফিরেছে, আজ কি টিউশনিতে যাওয়া উচিত বলো? রিমির মুখে তন্ময়ের কথা শুনতেই কুঞ্জের মুখে কালো হয়ে যায়। মৌনতা বজায় রেখে এক মনে হাতের কাজ সারতে থাকে সে। নিজের ভুলের জন্য রিমির জিহবায় কামড় দেয়। মনে মনে নিজেকে খানিক গালি দিতে একটু হেসে বলে সে, ভাবি না, মানে আপু, কিছু খেয়েছো সকাল থেকে? রিমির কথা শুনে কুঞ্জ স্তব্ধ হয়ে যায়। এই বাড়িতে একমাত্র রিমিই তার খোঁজ খবর নেয়। বাড়িতে থাকলে তাকে না খাইয়ে সে কখনোই খায় না। এমন ননদ কজনের কপালেই বাজে ওঠে। কুঞ্জ আনন্দের অশ্রু চোখে রিমির দিকে তাকিয়ে বলে, আমি পরে খেয়ে নিব, হাতের কাজগুলো সেরে নেই আগে। না না, আগে খেয়ে নাও, মুখ দেখে তো মনে হচ্ছে রাতের খাবারও জোটেনি। দাঁড়াও, আমি খাবার বেড়ে নিয়ে আসছি। রিমি প্লেটে করে কিছু খাবার নিয়ে আসে কুঞ্জের জন্য। রিমির জোড়াজুড়িতে কুঞ্জ কাজ ফেলে রান্নাঘরের মেঝেতে বসে খেতে শুরু করে। কুঞ্জ সবে মাত্র এক লোকমা খাবার মুখে তুলেছিল, ঠিক তখনই কেউ তার চুলের মুঠি শক্ত করে ধরে তাকে দাঁড় করায়। তার সামনে থেকে খাবার কেড়ে নিয়ে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাজ্যের কাজ ফেলে খেতে বসেছে, আর তোর সাহস কি করে হলো নিচে নামার? আমার ছেলেকে আবারও তুই কেড়ে নিতে চাস? নিজের মা বাবাকে খেয়েছিস, এখন আবার আমার ছেলেটাকেও খেতে চাইছিস? আজ তোকে আমি এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো, হতভাগী। শাশুড়ির হাত থেকে নিজের চুল ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে কুঞ্জ। মাথার সবগুলো চুলে টান পড়ায় প্রাণটা যেন বের হয়ে যাচ্ছে তার। চোখ বেয়ে অনবরত গড়িয়ে পড়ছে তার মূল্যহীন অশ্রু। কিন্তু মেয়ের সমতুল্য আরেকটা মেয়ের চোখের পানি দেখেও যেন মন গলেনি রাহেলার। সময়ের সাথে সাথে তার অত্যাচার আর চিৎকারের মাত্রা বেড়েই চলেছে। এক পর্যায়ে রাহেলার চিৎকার শুনে বাড়ির সকলে সেখানে উপস্থিত হয়। রিমি কয়েকবার চেষ্টা করেও নিজের মাকে কুঞ্জের থেকে সরাতে পারেনি। বাধ্য হয়ে শেষে তন্ময় এসে নিজের মাকে সরিয়ে নেয়। কুঞ্জ কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। এদিকে রাহেলা এখনো মুখে কুঞ্জকে মনের স্বাদ মিটিয়ে গালাগাল করেই চলেছে। তন্ময় মায়ের এমন কর্মকাণ্ডে ভীষণই বিরক্ত হয়। ছোট থেকেই অশান্তি, রাগারাগি, চিৎকার তার পছন্দ নয়। তবুও রাহেলার কারণে অকারণে বাড়ি মাথায় তোলে। এইসব থেকে বাঁচতেই সে পাড়ি জমিয়েছিল বিদেশে। কে জানতো দাদির শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে তন্ময়ের জীবনটা এমনভাবে নষ্ট হয়ে যাবে। যাকে সে নিজের জীবনে কখনো সহ্য করতে পারত না, তাকেই নিজের স্ত্রী হিসাবে স্বীকার করতে হবে। এত ঝামেলার মুখে সবকিছু ছেড়ে গা ঢাকা দেওয়াটাই তার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। তাতে কাপুরুষতা হোক, 2 বছর তো শান্তিতে থেকেছে সে। কিন্তু আজ দেশে ফেরার প্রথম দিনই বড় ধরনের অশান্তির মুখোমুখি হলো তন্ময়। কুঞ্জের ওপর ভীষণ রাগ হচ্ছে তার। বেশরম বেহায়া মেয়ে, এত অপমানের পরেও এই বাড়ি ছেড়ে তার জীবন থেকে চলে যাচ্ছে না, মাটি আঁকড়ে পড়ে আছে। অবশ্য এটাও তারও বাড়ি, স্বামীর বাড়ি না হোক, বাপের বাড়ি। তবে বাবা মা না থাকায় তার অধিকার যেন কর্পূরের মতো উড়ে গেছে। বর্তমানে সে এই বাড়ির মেয়ে নয়, বরং আস্ত্রী তার স্থান পেয়েছে। তন্ময় গায়ের জোর খাটিয়ে তার মাকে নিয়ে সিঙ্কের কাছে যায়। তারপর অতি যত্নে পানি দিয়ে মায়ের হাতটা ধুয়ে দেয়। মা, তোমাকে কতবার বলেছি যাকে তাকে স্পর্শ করে নিজের হাত দুটো অপবিত্র করবা না। যেই হাত দিয়ে এই মেয়েকে ধরেছ, সেই হাত দিয়েই আবার আমাকে খাওয়াচ্ছ। এতে যদি আমার অসুখ বিসুখ কিছু হয়ে যায়, তখন থেকে তুমি এই মেয়েকে নিয়ে
ছেলের কথা শুনে রাহেলা বেগম দাঁতে দাঁত দিয়ে চিপ দিয়ে চেপে ধরে। ভেজা হাত দিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, ভুল হয়ে গেছে বাপ আমার, আর হবে না। কিন্তু এই মেয়েটাকে বাসা থেকে না বের করলে যে আমার শান্তি নেই। তোমার বাসা, তোমার যাকে ইচ্ছা যখন ইচ্ছা বের করে দিবে, কিন্তু এই মেয়ে তোমার হাতের স্পর্শ পাওয়ার যোগ্যতা রাখে না। দারোয়ানকে দিয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে ফেলে দাও। দারোয়ান থাকতে তুমি কষ্ট করবে কেন? মেঝেতে উপুড় হয়ে বসে নিজের স্বামী আর শাশুড়ির সকল কথাই শুনছে কুঞ্জ। কিছু বলার নেই তার কাউকে। জীবন কতটা কঠিন ও অসহনীয় হতে পারে আজ সে বুঝতে পারছে। তাকে বাড়ি থেকে বের করে দিক, আজ আর সে কারোর পা ধরে আকুতি মিনতি করবে না, বলবে না তাকে বাড়ির চিলে কোঠায় একটু স্থান দিতে। আজ সে স্বেচ্ছায় চলে যাবে, মুক্তি দিয়ে যাবে সকলকে সে নামক অভিশাপ থেকে। তন্ময় ফোন করে দারোয়ানকে ডেকে এনে কুঞ্জকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলে। সদ্য ৩০ পেরোনো জোয়ান দারোয়ান কুঞ্জের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়। অনেকদিন থেকেই কুঞ্জের ওপরে নজর তার, কিন্তু কখনো তার খারাপ চাহিদাগুলো চরিতার্থ করার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু আজ যখন এতটা কাছে আসার সৌভাগ্য তার হয়েছে, তাহলে সে কেন কুঞ্জকে অবাঞ্ছিত স্পর্শ করবে না? অন্ততপক্ষে গেটের বাইরে যাওয়া পর্যন্ত। কুঞ্জের দেহে হাত দেওয়ার কথা ভাবতেই দারোয়ানের চোখ দুটো জ্বলজ্বল করে ওঠে। রিমি ব্যাপারটা ভালো করেই লক্ষ্য করে, তাই দারোয়ান তার কাছে আসতে নিলে রিমি তাকে বাধা দেয়। আর এক পা যদি আমার ভাবির দিকে বাড়িয়েছেন না, তবে আজই আপনার চাকরি যাবে। যান, নিজের কাজে যান, পারিবারিক ব্যাপারে নাক গলাবেন না। রিমির তেজ দেখে দারোয়ান পিছু হটতে বাধ্য হয়। এদিকে রিমি কুঞ্জকে ভাবি বলে ডাকায় গর্জে ওঠে তন্ময়। সে দ্রুত রিমির কাছে এসে তার হাতটা চেপে ধরে বলে, কে ভাবি? কিসের ভাবি? কোন সাহসে তুই এই ফকিন্নি মেয়েটাকে ভাবি বলিস? আর ওর জন্য এত দরদ কেন তোর? জাদুটোনা করেছে নিশ্চয়। রিমি সজোরে ঝাড়া দিয়ে তন্ময়কে নিজের কাছ থেকে তাকে ছাড়িয়ে বলে, না মানলে বিয়ে মিথ্যা হয়ে যায় না। কুঞ্জ আপুর সাথেই তোমার বিয়ে হয়েছে, এটাই সত্যি। সেই হিসাবে ও আমার ভাবি, এই বাড়ির বড় বউ। কেমন মানুষ তুই? নিজের বউয়ের গায়ে অন্য এক পুরুষের স্পর্শ লাগানোর জন্য উঠে পড়ে লেগেছিস? কুঞ্জ আপু এই বাড়ির সম্মান, এই বাড়ির আভিজাত্য। স্ত্রী হিসাবে না হয় মানুষ হিসাবে একটু মর্যাদা দে ওকে। আর তুই কাকে ফকিন্নি বলছিস? ওকে তোরা সকলে মিলে ফকিন্নি বানিয়েছিস। তোদের জন্য আজ আপু পথের ভিখারি। তোরা মা ছেলে মিলে ষড়যন্ত্র করে ওর সব সম্পত্তি হাতিয়েছিস। তোকে নিজের বড় ভাই ভাবতেও আমার ঘৃণা হয়। রিমির অগ্নিঝরা কণ্ঠে তন্ময় চুপ হয়ে গেলেও দমে না কুঞ্জের মতো মেঝো চাচি রেখা ভিড় থেকে ঝগড়ার কেন্দ্রস্থলে এসে সজোরে রিমির গালে চড় বসিয়ে দেয়। নিজের চাল চুলো নেই, সে এসেছে আরেক ফকিন্নির হয়ে ওকালতি করতে। কেন ভুলে গেছিস? তোর দাদিই তো দাঁড়িয়ে থেকে এই শয়তানিকে আমার চাঁদের টুকরো তন্ময় বাবার গলায় ঝুলিয়েছে। ও কি সাধে গেছিল এই মেয়েকে বিয়ে করতে? আর ওর কোনো সম্পত্তিই প্রাপ্য নয়। মেয়ে ছেলে, তার উপরে বাপ বেঁচে নেই, সে আবার কিসের সম্পত্তির অংশীদার? বাহ চাচি বাহ, তোমরারও এইরূপ আছে জানা ছিল না তো। আগে তো নিজের মা ভাইয়ের এমন গাদ্দার খাতায় নাম লিখিয়েছিলাম, আজ তুমিও যোগ দিলে। তুমি কি জন্য কুঞ্জ অপুর বিরুদ্ধে মাকে লেলিয়ে দিচ্ছ আমি বুঝতে পারছি না ভেবেছ? অন্য এক মেয়ের সংসার ভেঙে নিজের মেয়ের সংসার গড়বে ভেবেছ? আমিও দেখব তোমার ওই চরিত্রহীন মেয়ে কি করে স্বামীর সংসার করে। আরে, তোমার মেয়ে কি এক ছেলে দিয়ে পেট ভরে? তার তো ডজন ডজন ছেলে চাই নিজের চাহিদা পূরণের জন্য। এবার রেখাও মিইয়ে যায়, হার মানতে বাধ্য হয় রিমির কাছে। রিমি নিজের চোখ মুছে অবহেলিত বস্তুর মতো পড়ে থাকা কুঞ্জের কাছে যায়। সে সকলের কথাই শুনছে, কিন্তু কিছুই আর মন মস্তিষ্ককে
আজ আর স্পর্শ করছে না। রিমি নিস্তেজ কুঞ্জকে জড়িয়ে ধরে বলে, ভাবি, আমাকে মাফ করে দাও। আজ সবটা আমার ভুলেই হয়েছে। আমি ভুলে গিয়েছিলাম যে এই বাড়ির সকল মানুষ আসলে মানুষরূপী জানোয়ার এক একটা। তুমি আমার সাথে থাকবে, আমার হোস্টেলে টিউশনি করে যে টাকা পাই তাতে অনায়াসে দুজনের পেট চলে যাবে। কারোর দয়ায় তোমায় থাকতে হবে না। আমি আর তুমি থাকবো শুধু। উঠো, চলো, জামা কাপড় গুছিয়ে নাও। কুঞ্জ যেন পাথরে পরিণত হয়েছে। দেহের অবশিষ্ট সামান্য শক্তি দিয়ে রিমিকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। শক্ত দৃষ্টিতে রিমির চোখে চোখ রেখে বলে, আজ আমাকে আটকিও না বোন, আমাকে যেতে দাও। আমি কারোর অশান্তির মূল হয়ে থাকতে চাই না। চাই না আর পরজীবীর মতো জীবন কাটাতে। একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে চাই। কিন্তু ভাবি, এই শহরে তুমি কোথায় যাবে? তুমি তো কাউকে চেনো না। না চিনি, চিনে নেব। আল্লাহ আমার নিশ্চয় একটা ব্যবস্থা করবে। তিনি এতটাও নির্দয় হবেন না আমার প্রতি, এটাই আমার বিশ্বাস। কিন্তু রিমি আর কিছু বলতে পারে না। কুঞ্জর দৃষ্টি তাকে কথার মাঝপথে থামিয়ে দেয়। আচ্ছা চলো, আমি তোমায় এগিয়ে দেই। এই বলে রিমি কুঞ্জকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কুঞ্জ চলে যাওয়ার সময় সবচেয়ে বেশি খুশি হয়েছে রেখা। সে মনে মনে বলে, যাক বাবা, আপদ বিদায় হয়েছে। এখন আমাকে পাই কে? আমার মেয়ের সংসার গড়তে আর বাধা নেই। গেটের বাইরে কুঞ্জ পা ফেলার মুহূর্তে রিমি শব্দ করে কেঁদে দেয়। কুঞ্জ তার দিকে ফিরে বলে, কাঁদে না বোন, আমি বিশ্বাস করি আমাদের আবারও দেখা হবে। হয়তো কোনো এক পড়ন্ত বিকেলে নিজেদের জীবনের লক্ষ্য খুঁজতে আমাদের আবার দেখা হবে। এই বলে কুঞ্জ রিমির কাছ থেকে বিদায় নিয়ে পা বাড়ায় অজানা পথের উদ্দেশ্যে। বারান্দার রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে তন্ময়। রিমির কথাগুলো ক্ষণে ক্ষণে মনে হচ্ছে তার। মুহূর্তেই রাগে শোকে মুখ কালো হয়ে আসছে তার। আমি কি সত্যিই গাদ্দার? না, আমি কোনো গাদ্দার হতে যাব। কুঞ্জকে আমি পছন্দ করি না, সেটা আমি অনেক আগেই বলেছি। তাও তারা জোর করে এই বিয়ে দিয়েছে। এখানে আমার তো কোনো দোষ নেই। তবে কি আজ বেশি করে ফেললাম? এভাবে ওকে তাড়িয়ে না দিলেও তো পারতাম। এই শহরে একা একটা মেয়ে কি করে থাকবে? যদি কোনো বিপদ আপদ হয়? ধুর, কি ভাবছি আমি এগুলো? বাড়ি থেকে বের হয়ে ওর জন্য ভালোই হয়েছে। এখনো খোলামেলা জেনায় জড়াতে পারবে। আর আমারই বাকি ওকে নিয়ে এত চিন্তা করার কি আছে? ব্যস্ত শহরে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে রাস্তার পাশের দণ্ডায়মান ল্যাম্পপোস্টগুলো জ্বলে ওঠে। এই আলো হয়তো কারোর জন্য চলার পথে ফেলে আসা অবহেলিত বস্তুর মতো, আবার কারো কারোর জন্য আধারের গুমট আবহাওয়ায় একটুখানি স্বস্তির আশ্বাস। রাস্তার ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় কুঞ্জের চোখ পড়ে সেই জ্বলন্ত ল্যাম্পপোস্টগুলোর দিকে। এক অজানা ভয় কাজ করতে থাকে তার মনের মাঝে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, অথচ মাথা গোঁজার মতো একটা নিরাপদ ঠাঁই জোগাড় করতে পারেনি সে। সাথে একটা কানাকড়িও নেই কুঞ্জের, যার ভরসায় একটা আশ্রয়ের সন্ধান করবে সে। গহনা বলতে কানের ছোট দুটো রিং, যেগুলোকে বেচতে গেলে স্বর্ণকার অনায়াসে সেগুলোকে ইমিটেশন বলেই চালিয়ে দিবে। কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগটা ছাড়া আর কিছুই সাথে আনেনি কুঞ্জ। কি বা আনবে সে? কোন অধিকারেই বা খাটাবে? যে অধিকার ফেলে সে চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে এসেছে, সেই অধিকার? নিজের কাছে এতটাও নিচু হতে পারেনি কুঞ্জ। চাইলেই তো সে তার মামার বাসায়ও যেতে পারত, হয়তো আশ্রিতা হয়েই থাকতো, কিন্তু নিরাপদ আশ্রয় তো পেত। আর কতদিন কুঞ্জ অন্যের গলগ্রহ হয়ে থাকবে? একদিন দুদিন করে তো জীবনের 20টা বছর অন্যের ঘাড়ে বসেই খেয়েছে। এবার কুঞ্জ দেখুক দুনিয়াটা কেমন। এই কথাগুলো ভাবতে ভাবতেই কুঞ্জ আবারও পা বাড়ায় সামনের দিকে। সুদূর প্রসারী রাস্তার অন্ত দেখা যায় না। সময় বাড়ার সাথে সাথেই জনসমাগম কমেছে কুঞ্জের আশেপাশে। নিজের মনে ভয়কে চাপা দিয়ে
কুঞ্জ চারিপাশে ভালো করে তাকায়, তারপর শক্ত করে ব্যাগের ফিতাটা চেপে ধরে এক শ্বাসে এগিয়ে চলে। দৃষ্টি সম্মুখের দিকে থাকলেও আর চোখে সে অনেক কিছুই দেখে। কিছুর অর্থ বোঝে, কিছুর হয়তো বোঝে না। তবে সে ভালোই বুঝতে পারে রাস্তার অনেকেই তার দিকে লালসার দৃষ্টিতে চেয়ে আছে। সে যেন এক ভোগের পণ্য। এমন দৃষ্টি দেখে গা গুলিয়ে ওঠে কুঞ্জের। তবুও সে পা থামায় না। কিছু দূর যাওয়ার পর কুঞ্জের কানে ভেসে আসে মাগরিবের আজান। সেই সাথে তার হতাশাগ্রস্ত দীর্ঘশ্বাসের শব্দ শোনা যায়। রাত হতে বেশি দেরি নেই, তাড়াতাড়ি তাকে কিছু একটা করতে হবে। এবার কুঞ্জের হাঁটার গতি বেড়ে যায়। রাস্তার পাশে দাঁড়ানো কিছু কম বয়সী মেয়েও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েদের পোশাক দেখে কুঞ্জ ভালোই বুঝতে পেরেছে তারা পতিতা, এই সমাজের নিষিদ্ধ নারী। তারা হয়তো কুঞ্জকেও তাদের মতোই এক অপবিত্র মেয়ে হিসাবে গণ্য করছে, কিন্তু তারা তো জানে না কুঞ্জ কতটা পবিত্র। বিয়ের 2 বছর পরও আজও সে পবিত্র। কোনো পুরুষের ছোঁয়া লাগেনি তার দেহে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর কুঞ্জ এক চা স্টলে কাঠের বেঞ্চে বসে পড়ে। তাকে হাঁপাতে দেখে বৃদ্ধ দোকানদার এক গ্লাস পানি হাতে তার কাছে যায়। দীর্ঘক্ষণ কুঞ্জের গলা দিয়ে কিছুই নামেনি, তার উপরে এতখানি হেঁটে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমতা অবস্থায় চোখের সামনে পানি দেখে কিছু না ভেবেই ঢকঢক করে গ্লাসের পুরোটা পানি শেষ করে ফেলে। ব্যাকুলভাবে পানি খেতে দেখে বৃদ্ধ কুঞ্জকে উদ্দেশ্য করে বলেন, আম্মাজানের মনে হয় সকাল থেকে খাওয়া হয়ে ওঠে নাই। কিছু খাওন এনে দিব, খাইবা আম্মাজান? খাবারের কথা শুনতেই কুঞ্জের চোখ খুশিতে জ্বলজ্বল করে ওঠে, কিন্তু পরেক্ষণেই তার মনে পড়ে যায় তার কাছে তো টাকা নেই। তাহলে এই খাবারের টাকা কি করে পরিশোধ করবে সে? না চাচা, থাক, লাগবে না। লাগতো না কেন? তোমার মুখ শুকিয়ে গেছে, খুব খিদা পাইছে না আম্মাজান? দাঁড়াও, আমি আসছি। চাচা, লাগবে না, আসলে আমার কাছে কোনো টাকা নেই। কুঞ্জের কথা শুনে বৃদ্ধ মুচকি হাসে। মানুষের উপকার করার লাগি টাকা নিব? না, অতটাও অভাবে পড়ি নাই এখনো। তোমার টাকা দেওয়ান লাগবো না। এই বলে বৃদ্ধ লোকটা চলে যায়। কিছুক্ষণ পর দুটো বনরুটি আর এক কাপ চা এনে কুঞ্জের জন্য দেয়। কুঞ্জ সেগুলো প্রাণ ভরে খায়। সারাদিন না খাওয়ার কারণে শুকনো বনরুটিও যেন বিরিয়ানির চেয়ে সুস্বাদু লাগে। ধন্যবাদ চাচা, আপনি এক অভুক্তকে খাবার দিয়ে সাহায্য করেছেন। এই এহসান আমি কোনো দিনও ভুলব না। আম্মাজান, বাড়ি ফিরে যাও। এই রাত বিরাতে ভালো ঘরের মেয়েরা রাস্তায় থাকে না। বৃদ্ধের উপদেশ বাণী শুনে কুঞ্জের মুখ বেদনায় শুকিয়ে যায়। ঠোঁটের এক প্রান্ত কামড়ে বলে, বাড়ি নাই আমার চাচা, কোথায় যাওয়ার জায়গাও নাই আমার। কি বলো আম্মা, তোমার বাপ মা কই? মারা গেছেন? তাহলে এতদিন থাকতা কই? এক আত্মীয়ের বাসায়, আজ তারা বের করে দিয়েছে আমাকে। কথাগুলো বলতে বলতে কুঞ্জের গলাটা ধরে যায়, চোখ জোড়া ঝাপসা হয়ে আসে। হয়তো আরেকটু হলে চোখ থেকে পানির স্রোত গড়িয়ে পড়ত, কিন্তু তার আগেই কুঞ্জ নিজেকে সামলে নেয়। আম্মা, আমার বাসায় চলো। আমার এক বিবি আর এক মেয়ে আছে। মেয়েটা তোমার বয়সী, গরিব মানুষ, বস্তিতে থাকি। জানি তোমার কষ্ট হইব, কিন্তু তোমাকে কেমনে রাস্তায় থাকতে দেই? সদ্য পরিচয় হওয়া এক মানুষের বাসায় যেতে নিরাপদ বোধ করছে না কুঞ্জ। তাই সে কথা কাটানোর চেষ্টা করে। চিন্তা করবেন না চাচা, আমি মামার বাসায় যাচ্ছি, তাদের এখানেই থাকবো এখন। মামার বাসায় যাবে শুনে বৃদ্ধ একটু স্বস্তি পায়, তাই সে এবার কুঞ্জকে যেতে দেয়। আবারও কুঞ্জ হাঁটা শুরু করে। এখন রাস্তা আরো স্থবির হয়ে পড়েছে। হঠাৎ তার মনে হলো তার পেছনে কিছু একটা আসছে। ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকাতেই এক বড় কালো মাইক্রোবাস দেখতে পায়। ঠিক তখনই পেছন থেকে কেউ কুঞ্জের মুখে রুমাল চেপে ধরে আর কুঞ্জ জ্ঞান হারায়।
অন্ধকার রুমের ঠিক মাঝে চেয়ারটির সাথে বেঁধে রাখা হয়েছে কুঞ্জকে। এখনো জ্ঞান ফেরেনি তার। অচেতন অপর দিকে অনেকক্ষণ ধরে এক নজর একজন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টি কি লালসার নাকি মোহিত হওয়ার, সেটা বোঝা বড় দায়। হয়তো সে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কুঞ্জের শরীরকে উপলব্ধি করার চেষ্টা করছে, আবার হয়তো কুঞ্জের ওপর নিজের প্রতিশোধ মেটানোর পরিকল্পনা করছে। কালো হুডি পরা লোকটা তার কাছে দাঁড়িয়ে থাকা বডিগার্ডকে রুষ্ট কণ্ঠে জিজ্ঞাসা করল, আর ইউ শিওর এই মেয়েটাই তন্ময়ের স্ত্রী? ইয়েস স্যার। আমাদের সোর্স কখনো ভুল খবর দেয় না। এই মেয়েটাই মুনতাহা হোসেন কুঞ্জ, রাফিউল হোসেন তন্ময়ের স্ত্রী। 2 বছর আগে ওদের বিয়ে হয়েছে। মেয়েটি তার স্ত্রী হওয়ার পাশাপাশি সম্পর্কে তন্ময়ের মেঝো চাচার মেয়ে। বলতে হবে তন্ময়ের পছন্দ আছে। বিদেশে এত সাদা চামড়ার মেয়ে থাকতেও একটা বাঙালি মেয়েকে বিয়ে করেছে। সুন্দরী দেখেই বিয়ে করেছে। যাই হোক, এই মেয়েই এখন আমার তুরুপের তাস। ওকে দিয়েই আমি তন্ময়কে ধ্বংস করে দিব। আর তা না হলে তন্ময়ের বউকে বেচে দিব কোনো পতিতালয়ে, যে যেটার যোগ্য। ইমতিয়াজ এক ধ্যানে তাকিয়ে আছে অচেতন কুঞ্জের দিকে। তখনও সে চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে তার সৌন্দর্য। বারবার আকৃষ্ট হচ্ছে ইমতিয়াজ। তাই এক বিবাহিত নারীর দিকে অমন বেহায়ার মতো করে তাকিয়ে আছে সে। ইমতিয়াজ বড়ই নির্দয়। তা না হলে দয়ার বশে হলেও মেয়েটাকে সে চেয়ারে বেঁধে না রেখে বিছানায় শুইয়ে দিত। কিন্তু আজ তার মনে দয়ার আগমনের সময় নেই। মেয়েটাকে এখানে আনার পর থেকে ইমতিয়াজ কি যেন খুঁজে চলেছে মেয়েটার চেহারায়। তার পাশে দাঁড়িয়ে থাকা গার্ডরা একে অন্যের মুখ চাওয়াচাই করে। তারাও ভীষণ অবাক, কিন্তু মুখে কিছুই বলে না তারা। সময় গড়িয়ে যাচ্ছে। একসময় কুঞ্জের জ্ঞান ফিরতে শুরু করে, কিন্তু ইমতিয়াজের তাকে দেখার স্বাদ যেন শেষ হতেই চাইছে না। চোখ খুলে এতগুলো বিশালাকার সুঠামদেহী পুরুষ দেখে কুঞ্জ রীতিমতো ভয়ে চমকে ওঠে। এতজন পুরুষের মধ্যে আবার একজন কেমন করে যেন তার দিকে তাকিয়ে আছে। কুঞ্জ একটু নড়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। তার হাত পা দড়ি দিয়ে চেয়ারের সাথে খুব শক্ত করে বেঁধে রাখা হয়েছে। মুখেও টেপ লাগানো। তাই হাজার চিৎকার করার চেষ্টা করার পরও কোনো শব্দ বের হচ্ছে না তার মুখ থেকে। কুঞ্জকে নড়তে চড়তে দেখে ইমতিয়াজ তার দিকে কয়েক কদম এগোয়। তার চোখে মুখে কেমন যেন এক মাতাল ভাব। লোকটা যে স্বাভাবিক অবস্থায় নেই কুঞ্জ ভালো করেই বুঝতে পারছে। এবার ভয়ে সে কাঁপতে শুরু করে। ইমতিয়াজ তার হাতে থাকা রিভলভারের ডগা দিয়ে কুঞ্জের মুখটা চেপে ধরে। তারপর তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আর ইউ মিসেস তন্ময়? তুমি কি তন্ময়ের স্ত্রী? কথাটা সে এতটাই ধীরে ও গম্ভীর কণ্ঠে বলে যে কুঞ্জের গায়ে এক শিহরণ বয়ে যায়। কুঞ্জের চোখে ভীতি বেড়ে যায়। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। আর বের হবেই বা কি করে? তার মুখ যে বাঁধা। কুঞ্জের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ইমতিয়াজ মনের রাগ গুলো জমাট বাঁধতে থাকে। মেয়েটার এত দেমাগ যে ইমতিয়াজের কথার জবাব দেয় না। সাথে সাথেই সজোরে এক চড় বসিয়ে দেয় সে কুঞ্জের গালে। ইমতিয়াজ পরক্ষণেই খেয়াল করে কুঞ্জের মুখে টেপ লাগানো। কথাই বা বলবে কি করে সে? নিজের বোকা মুখকে ঢাকতে ইমতিয়াজ এক টানে কুঞ্জের মুখ থেকে টেপটা সরিয়ে বলে, টেপ লাগানো তো কি হয়েছে? মাথা নাড়িয়ে তো উত্তর দেওয়া যায়। সবসময় মুখে কথা বলতে হবে এমন তো নয়। এদিকে পুরুষালী শক্তির একটুখানি ছোঁয়া পেয়ে কুঞ্জ চোখে সর্ষে ফুল দেখছে। কানটা ভোঁ ভোঁ শুরু করেছে, কিন্তু তাও সে মুখ বুজে আছে। ইমতিয়াজের দিকে তাকানোর সাহস হচ্ছে না। এখন বলো মেয়ে, তন্ময় কি তোমার সো কল্ড হাজবেন্ড?
কুঞ্জ কিছু না ভেবেই বলে, জি। কুঞ্জের উত্তর শুনে ইমতিয়াজ মুখে বাঁকা হাসি দেখেও গেল। কুঞ্জের উত্তর শুনে ইমতিয়াজের মুখে বাঁকা হাসি দেখা গেলেও মনের মাঝে এক অশান্তি কাজ করছে, যার আগাগোড়া সেও বুঝতে পারছে না। মেয়েটার ওপর ভীষণ রাগ হচ্ছে। এত কম বয়সে কেউ বিয়ে করে? আর একটু পরে বিয়ে করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? ইমতিয়াজ উঠে দাঁড়ায়, পকেটে হাত গুজে ভাবলেশ ভঙ্গিতে বলে, ওকে খাইয়ে আমার রুমে পাঠাও, পেট থেকে কথা বের করতে হবে। আর না বললে 424 ভোল্টেজের ইলেকট্রিক শক দিব আমি। ইয়ে মানে স্যার, বাসায় কোনো খাবার নেই। কি বলতে চাও তুমি জিহাদ? আমি কি এতটাই ফকির হয়ে গেছি যে আমার বাসায় কোনো খাবার থাকবে না? না মানে স্যার, আজকে কুক আসেনি, ওর শরীর খারাপ, তাই সকাল থেকে রান্নাও হয়নি। আপনি বললে হোটেল থেকে। হোয়াট ননসেন্স! তুমি জানো না যে আমি বাইরের খাবার খাই না? যত সব পোড়া তেলের খাবার, আমি কিছুই শুনতে চাই না। পারলে তুমি রান্না করো। কিন্তু স্যার, আমি তো রান্না পারি না। ইমতিয়াজ জিহাদ নামের লোকটাকে ধমকিয়ে চলেছে। কুঞ্জ এতক্ষণ চুপ করে সব শুনছিল। এবার সে বলে ওঠে, আমি রান্না করতে পারি। আপনি অনুমতি দিলে রান্না করব। ইমতিয়াজ কুঞ্জের দিকে তাকিয়ে অবাক হয়। বিষ মিশিয়ে মারার প্ল্যান করছো নাকি মেয়ে আমায়? কুঞ্জ হালকা হাসে। এতটা দুঃসাহস বোধহয় আমার হবে না। তবে এর প্রমাণ পেলে না হয় সেই বিষেই আমাকেই বিষাক্ত করবেন। যা মন চাই করো, আমার খাবার পেলেই হলো। এই বলেই ইমতিয়াজ চলে যায়। তন্ময় ঘরময় হেঁটে বেড়াচ্ছে। কুঞ্জের কোনো খোঁজ সে পাচ্ছে না। এই অস্থিরতা কাটাতে সে বারান্দায় যায় একটুখানি খোলা হাওয়ার জন্য। মনটা ভীষণ খারাপ তার। যে স্ত্রীকে সে 2 বছর আগে ফেলে যেতে দ্বিধা করেনি, আজ তাকে নিয়ে এত চিন্তা। নিজেকে নিজে প্রশ্ন করে, কিন্তু উত্তর পায় না। সে শুধু জানে কুঞ্জকে খুঁজে বের করতে হবে। রাগের বশে সে যা করেছে তার প্রায়শ্চিত্ত করতে হবে তাকে। রেলিংয়ে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকার সময় কারোর হাতের স্পর্শে তন্ময় চমকে ওঠে। পেছনে ঘুরে দেখে তার মা রাহেলা দাঁড়িয়ে আছে। মা, তুমি এখনো ঘুমাওনি যে? তুই কেন ঘুমাসনি? ওই অলক্ষীর জন্য এত চিন্তা কেন করছিস? মরুক সে, পচে যাক, তাতে কি? নর্দমার কীট একটা। দেখ গিয়ে, এতক্ষণে কয়েকটা নাগর জুটিয়ে ফেলেছে। কি দেমাগ! বাড়ি থেকে কিভাবে বের হয়ে গেল? তুই ওর জন্য এত চিন্তা করিস না বাবা, ঘুমিয়ে পড়, রাত হয়েছে। তন্ময় আর কিছুই বলল না, চুপ করে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ছোট থেকে যতবার সে কুঞ্জের সাথে মিশতে গিয়েছে, কুঞ্জের খেলার সাথী হতে চেয়েছে, ততবার তার মা তার মনটা বিষিয়ে দিয়েছে। কুঞ্জের প্রতি তার বিরূপ মনোভাবের প্রধান কারণ হচ্ছে তার মা। তন্ময় চোখ বুজে থাকলেও কুঞ্জের কথা তার মাথা থেকে বের হয় না। তাড়াতাড়ি যেন পাই তোকে কুঞ্জ, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দিস। ইমতিয়াজ খাবার টেবিলে বসে আছে। তার চারপাশে কালো পোশাকের গার্ডরা দাঁড়ানো। কুঞ্জ কাঁপা কাঁপা হাতে তার রান্না করা খাবারের ডিশগুলো রাখছে টেবিলে। এসব শেষে সে ইমতিয়াজের সামনে এক প্লেট সাজানো গোছানো খাবার রাখে। ইমতিয়াজ ভরাট চোখে প্লেটের দিকে তাকায়। ক্ষুধায় তার চুল ছেঁড়ার অবস্থা, কিন্তু তাও মুখে ঠাট বজায় রেখেছে, যেন কিছুই হয়নি। চোখের সামনে এক প্লেট কাচ্চি আর রোস্ট দেখে তার তো ঝাঁপিয়ে পড়ে খেতে ইচ্ছে করছে, কিন্তু তাও ইংরেজদের মতো 1 চামচ বিরিয়ানি মুখে তুলে দেয় সে। এদিকে কুঞ্জ তো আল্লাহর নাম জপছে। সে বুঝতে পেরেছে ইমতিয়াজের খাবার পছন্দ হলেই কেবল তার জীবন শক্তি আর কয়েকদিন বাড়তে পারে। কুঞ্জের রান্না ভালো, ইমতিয়াজের পছন্দও হয়। এক গাল খাবার চিবোতে চিবোতে সে বলে, খাওয়ার যোগ্য, এখন থেকে তুমিই রান্না করবে। জিহাদ, মেয়েদের বাদ দিয়ে দাও। এখন থেকে এই মেয়েটাই আমাদের শেফ। এখানে থাকা খাওয়ার বিনিময়ে ঘরের সব কাজ একা তোমাকেই করতে হবে।
কুঞ্জ একবার চোখের মনি ঘুরিয়ে পুরো রুমটার দিকে তাকায়। এর চেয়ে বড় রুম আছে এই বাড়িতে? এইসব পরিষ্কার করতে তো তার সারাটা দিন সময় লাগবে, সেটা তার ভালোই আন্দাজ হয়। তবুও কুঞ্জ মনের দুঃখ নেই, সে এমন কাজ আগেও করেছে। তবে এই বাড়িতে কাজের সাথে সে অপমান ফিরি পাবে না। ওকে স্যার। কুঞ্জ হাসি মুখে মাথা ঝুঁকিয়ে ইমতিয়াজের কথায় সায় দেয়। ইমতিয়াজ তখন এক দৃষ্টিতে কাচের গ্লাসের দিকে চেয়েছিল। গ্লাসে কুঞ্জের প্রতিচ্ছবি পড়েছিল। সবার সামনে কুঞ্জের দিকে তাকিয়ে থাকলো। শেষমেশ তারই মান সম্মান যাবে, তাই এত অভিনব পদ্ধতি। কুঞ্জ আজ সারা বাড়ি পরিষ্কার করেছে, মেয়েগুলোকে কাজে ভীষণ ফাঁকি দিত, তা আজ সে বুঝেছে হাড়ে হাড়ে। সারা শরীর যেন ব্যথায় কাবু হয়ে পড়েছে, জ্বরও লাগছে। ইমতিয়াজ এখনো বাড়ি ফেরেনি, তাই একটু বিশ্রাম নিতে ক্ষতি নেই। রান্না তো করাই আছে, শুধু একটু গরম করে নিলেই হবে। এসব ভাবতে ভাবতে কুঞ্জ বিছানায় গা এলিয়ে দেয়। তার জন্য যে রুম বরাদ্দ ছিল সেটা কোনো রাজকন্যার ঘরের চেয়েও কম নয়। সফেদ রঙের পর্দা, বিছানা, বিশালাকার বারান্দা, আধুনিকতার ছোঁয়া সবখানে। কুঞ্জকে যখন প্রথম এই রুমে আনা হয়েছিল তখন সে কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়েছিল আশেপাশে। এই রুমটা তার, ভাবতেই গা শিউরে উঠছিল। তুলতুলে নরম বিছানায় ক্লান্তি ভরা দুই চোখ, ঘুমে ঝাঁপিয়ে পড়তে বেশি সময় লাগেনি। ঘুমটা এতটাই তীব্র ছিল যে ইমতিয়াজ বাড়ি ফেরার পরও তার ঘুম ভাঙল না। ইমতিয়াজ ড্রয়িং রুমে দাঁড়িয়ে কয়েকবার কুঞ্জ কুঞ্জ বলে ডেকেছে, কিন্তু সাড়া পায়নি। তারপর সে হন্তদন্ত হয়ে কুঞ্জকে খুঁজতে থাকে বাড়ির প্রতিটা রুম খোঁজা শেষে। যখন সে কুঞ্জের রুমের সামনে দাঁড়ায় তখন সে যেন চিন্তামুক্ত হয়। কুঞ্জ পালিয়ে যেতে পারে এমন একটা ভয় বারবার তার মনে হানা দিচ্ছিল। তাই অফিসের কাজ মন মনে মন না বসায় সে সোজা বাড়িতে এসে পড়ে। কুঞ্জ যেন পালানোর কথা ভাবতেই না পারে, তাই ঘরের সকল কাজ তার জন্য বরাদ্দ করেছে সে। শূন্য মস্তিষ্ক, শয়তানের আখড়া। তাই হয়তো ইমতিয়াজের এমন ভাবনা। ঘুমন্ত কুঞ্জকে ইমতিয়াজের চোখে ভীষণই নিষ্পাপ লাগে। ধীর পায়ে কুঞ্জের বিছানার দিকে এগিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে। কুঞ্জের মুখের ওপরে কতগুলো চুল এলোমেলো হয়ে পড়ে আছে। ইমতিয়াজ সেইগুলোকে কানের পেছনে গুজিয়ে দেয়। এক বিবাহিত মেয়ের জন্য তার এই মায়া আকর্ষণের কিছুই বুঝতে পারে না সে। কুঞ্জকে সে তো এনেছিল তার চিরশত্রু তন্ময়কে ঘায়েল করার জন্য, কিন্তু এখন সে মেয়েটার প্রতি নিজেই যেন ঘায়েল হয়ে যাচ্ছে। তোমার রূপ বড়ই আশ্চর্য মেয়ে, যা ইমতিয়াজ ফাহিমের পাথর হৃদয়কেও গলিয়ে ফেলেছে। এই মায়া আমি কখনোই ছাড়তে পারবো না, বরং তন্ময়কে এই মায়া ছাড়তে হবে। এই বলে ইমতিয়াজ কুঞ্জের কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে নিচে চলে যায়। ইমতিয়াজ বেবি, ডিড ইউ মিস মি? লুক অ্যাট মি বেবি, স্টপ দিস ননসেন্স। সিন্স রিনা, কাজ করছি দেখতে পারছো না? তোমাকে না আমি এখানে আসতে নিষেধ করেছি? তোমাকে আর কতবার বলতে হবে আই জাস্ট হেট ইউ? রুনা ঠোঁট উল্টিয়ে দুই হাত দিয়ে ইমতিয়াজের গলা জড়িয়ে ধরে। এমন করছো কেন আমার সাথে ইমতিয়াজ? আমার মধ্যে কি নেই যেটা ওই খ্যাত মেয়েটার মধ্যে আছে? আমি কি দেখতে এতটাই খারাপ? ইমতিয়াজ সজোরে ধাক্কা দিয়ে রুনাকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। খ্যাত কাকে বলছো তুমি? নিজের চেহারা আয়নায় দেখেছো কখনো? 2 ইঞ্চি পুরো মেকআপ লাগিয়েও তো সুন্দরী সাজতে পারো না, এসেছো আমার কাছে ঘেঁষতে? হাজার পুরুষের স্পর্শ তোমার গায়ে, ওই গা আমি ছুঁয়েও দেখবো না, জাস্ট গেট লস্ট। রুনা ইমতিয়াজের কথায় ভীষণ রেগে যায়, রাগে গজগজ করতে করতে বলে, আমি তো শুনেছি ওই মেয়েটা বিবাহিত, তাহলে ওর শরীরেও তো অন্য পুরুষের ছোঁয়া আছে। তাও কেন ওই মেয়েটা ইমতিয়াজকে পাগল করলো? আর একটা বিবাহিত মেয়েকে তুমি তার স্বামীর কাছ থেকে আলাদা করে রেখেছো কোন অধিকারে? নিজের কৃতদাসী বানানোর জন্য? রাত তখন প্রায় 1টা বেজে 20 মিনিট।
বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দ এতটাই তীব্র যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দও পর্যন্ত কানে আসে না। সেই সাথে আছে গগন বিদারী বিদ্যুৎ চমকানোর আওয়াজ আর লোডশেডিং। একটা মোমবাতি জ্বালিয়ে অন্ধকার ড্রয়িং রুমে বসে ইমতিয়াজের জন্য অপেক্ষা করছে কুঞ্জ। ইমতিয়াজ সেই দুপুরে বাসা থেকে বের হয়েছিল, কিন্তু এখনো বাড়ি আসার নাম নেই। কুঞ্জ রাত 10টার দিকে তাকে কল করেছিল, কিন্তু কল রিসিভ হয়নি। এদিকে ঘুমের ভারে নুয়ে যাচ্ছে কুঞ্জের চোখের দুই পাতা। তবুও গালে হাত দিয়ে পিঠ সোজা করে সে অপেক্ষা করতে থাকে তার মালিকের জন্য। কুঞ্জ এবার ঘুমে দুলতে শুরু করেছে। সারাদিন খাটাখাটনির পর একটু বিশ্রাম অতি প্রয়োজন হয়ে পড়েছে তার জন্য। বিরক্তিসূচক চ শব্দ বেরিয়ে আসে তার মুখ থেকে। দেওয়ালে ঝুলে থাকা কাঠের নকশা করা ঘড়িটার দিকে তাকিয়ে সে বুঝতে পারে আর বোধহয় অপেক্ষা করাটা যুক্তিযুক্ত হবে না। উনি মনে হয় আজ আর ফিরবে না। তাহলে অপেক্ষা করে কি লাভ? যাই, একটু জিরিয়ে নেই। যেই ভাবা সেই কাজ। কুঞ্জ মোমবাতি হাতে নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। মোমবাতি না নিভিয়ে সে বিছানার চরে বসে। নিরবিচ্ছিন্ন অন্ধকার কুঞ্জের অন্যতম ভয়। সবেমাত্র বিছানায় পিঠটা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করেছিল কুঞ্জ। এখনো তার ঘুমের দেশে পাড়ি দেওয়া বাকি। ঠিক তখনই চারপাশের নীরবতাকে ছিন্ন করে দরজায় কারোর করাঘাতের শব্দ ভেসে আসে। অতি প্রত্যাশিত শব্দ কানে আসায় কুঞ্জ ধড় পড়িয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চটপট আলোটা হাতে নিয়ে কুঞ্জ বাড়ির সদর দরজার দিকে যায়। দরজাটা খুলতেই তার চোখে ভেসে ওঠে পরিচিত এক যুবকের ছবি। ভেজা শার্ট প্যান্ট, চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। চোখে মুখে কেমন যেন অদ্ভুত নেশালো ভাব। স্যার কি মদ খেয়েছেন? অচেতন মনে প্রশ্নটা উদয় হলো কুঞ্জ। সাথে সাথেই নিজের বোকামির জন্য নিজের জিভ কামড় বসায়। মদ, সে তো বড়লোকিদের কারবার। বড়লোক মানেই তো মদ, টাকা পয়সা ভালো। অথচ মদ স্পর্শ করেনি এমন মানুষের সংখ্যা যে নিতান্তই কম, সেটা কুঞ্জ ভালো করেই জানে। ইমতিয়াজ সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এটা দেখে কুঞ্জ তাকে ধরতে গেলে ইমতিয়াজ তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। স্যার, আপনি হাঁটতে পারছেন না, আসুন আমি আপনাকে রুমে পৌঁছে দেই। আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না, নোংরা মেয়ে। কোন সাহসে ছুঁতে আসিস আমাকে? তোর গায়ে অন্য পুরুষের স্পর্শ লাগানো, নিজে অপবিত্র, এখন আমাকে অপবিত্র করতে চাচ্ছিস? কুঞ্জ ইমতিয়াজের কথার কোনো মানে খুঁজে পায় না। তবুও সে জোর করেই ইমতিয়াজকে তার ঘরে পৌঁছে দেয়। তারপর তাড়াতাড়ি করে ইমতিয়াজের রুমের দরজা ভিড়িয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায় সে। সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছিল, তাই রাতের খাবার হিসেবে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি করেছিল। সেগুলোই চুলার আগুনে বসিয়ে গরম করে নেয় সে। খাবারের প্লেট সাজিয়ে কুঞ্জ ভয়ে ভয়ে ইমতিয়াজের দিকে পা বাড়ায়। ইমতিয়াজ হয়তো এতক্ষণে কাপড় বদলে ফেলেছে, কিন্তু রুমে ঢুকে কুঞ্জ অবাক। ইমতিয়াজ সেই ভিজে কাপড় পরেই বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে। কুঞ্জকে কি করবে ভেবে পাচ্ছে না। লোকটাকে এভাবে ফেলেও তো দেওয়া যায় না। ভয়াবহ ঠান্ডা জ্বর বাঁধাবে নির্ঘাত। খাবারের প্লেটটা ড্রেসিং টেবিলের ওপরে রেখে কুঞ্জ ইমতিয়াজের কাছে যায়। ইমতিয়াজের পিঠে হাত রাখতেই সে শিউরে ওঠে। শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তাও হাত না সরিয়ে সে ডাকতে থাকে, স্যার উঠুন, ভিজে জামা কাপড় বদলে নিন, নয়তো শরীর খারাপ করবে। ইমতিয়াজ শুনল নাকি শুনল না বোঝা যায় না। তবুও সে একটু উঠে মায়াভরা দৃষ্টিতে কুঞ্জের দিকে তাকায়। আহামরি আবেদনময়ী নয় কুঞ্জ, তবে তাদের চেয়েও হাজার গুণ সুন্দর। পরিপাটি সহজ সরল মেয়ে সে। যে দেখবে সেই মায়ায় পড়ে যাবে গভীরভাবে। ইমতিয়াজও তার ব্যতিক্রম নয়। কুঞ্জ কোনো উপায় না পেয়ে নিজেই ইমতিয়াজের শার্টের বোতামগুলো খুলে দেয়। তারপর ভিজা শার্টটা তার শরীর থেকে আলগা করে একটা টাওয়াল এনে দেয় ইমতিয়াজের হাতে। না চাইতেও ইমতিয়াজের প্রশস্ত লোমশ বুকের দিকে নজর পড়লে লজ্জায় কুঞ্জের মুখ লাল হয়ে ওঠে।
সে এখনো বিবাহিত। পরপুরুষের এমন অর্ধনগ্ন অবস্থা তার অস্বস্তির কারণ হবে, এটাই তো স্বাভাবিক। আলমারি থেকে একটা শুকনো ট্রাউজার ইমতিয়াজের দিকে এগিয়ে দিয়ে কুঞ্জ বলে, এটা পরে নিন, আমি বাহিরে আছি। এরপর কুঞ্জ চলে যায়। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভেতরে গেলে দেখতে পায় ইমতিয়াজ ট্রাউজার পরে আবারও বিছানায় শুয়ে পড়েছে। কিন্তু কুঞ্জের ডাকে তার ঘুম তলিয়ে যাওয়া হয় না হয়তো। স্যার, একটু খেয়ে নিন, ভালো লাগবে। ইমতিয়াজ উঠে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কুঞ্জের দিকে, ভয়াবহ দৃষ্টিতে, কিছুটা চাহিদার ছাপ। কুঞ্জের চোখ এড়ায় না সেটা। তাড়াতাড়ি কাজ শেষ করে রুম থেকে বাইরে আসতে চাইলে ইমতিয়াজ তাকে ডেকে বলে, খেয়েছো রাতে? না। এদিকে এসো, নিজেও খাও আর আমাকেও খাইয়ে দাও। আমি আপনাকে খাইয়ে দিব? আমি একটা কথা বারবার বলতে পছন্দ করি না। কুঞ্জ মাথা নিচু করে যায় ইমতিয়াজের কাছে। ইমতিয়াজের নির্লজ্জ দৃষ্টি তাকে চঞ্চল করে তুলেছে। মনে মনে নিজেকে স্থির করে সে খাইয়ে দিতে থাকে ইমতিয়াজকে। একসময় দুজনের খাওয়ার পালা মিটে গেলে কুঞ্জ ইমতিয়াজের মুখ মুছে দেয়। কিন্তু চলে যাওয়ার জন্য এক পা বাড়ানোর আগেই সে ইমতিয়াজের উদম বুকে পতিত হয়। মুখ তুলে চাইতেই ইমতিয়াজের সেই দৃষ্টির সাথে তার চোখাচোখি হয় গভীরভাবে। কুঞ্জের চোখেও একটা ভাব চলে এসেছে। তাকেও এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা একটু একটু করে গ্রাস করতে থাকে। বৃষ্টি থেমে নেই, বরং বেড়েই চলেছে। ঠান্ডা আবহাওয়া নিঃসন্দেহে বিবাহিত দম্পতির জন্য এক রোমান্টিক সময়। এই সময়ে তারা নিজেদের মধ্যকার সকল রাগ অভিমান ভুলে মিলেমিশে একাকার হয়ে যায়, নিজেদের ঠাঁই দেয় একে অপরের আশ্রয়স্থলে। ইমতিয়াজ কুঞ্জ দুজনের মধ্যেও হয়তো একই বিষয় কাজ করছে। কুঞ্জের ইচ্ছা করছে ইমতিয়াজের অন্যায় দাবিগুলো মেনে নিজেকে তার কাছে বিলিয়ে দিতে। এতে তার মস্তিষ্ক চিন্তাশূন্য হয়ে যাওয়ার নিজেই থেকেই ঠোঁট বাড়িয়ে দেয় ইমতিয়াজের দিকে। কিন্তু ইমতিয়াজের ঠোঁট তাকে স্পর্শ করতেই কুঞ্জের মনে পড়ে যায় সে বিবাহিত। পরপুরুষের স্পর্শ তার জন্য হারাম। একটু শক্তি প্রয়োগ করে নিজেকে ইমতিয়াজের থেকে ছাড়িয়ে নিয়ে কুঞ্জ উঠে দাঁড়ায়। কিন্তু ইমতিয়াজ কি ছাড়তে চায়? আবারও শক্ত করে তাকে জড়িয়ে ধরে কুঞ্জের গলায় একটা শক্তপোক্ত চুমু বসিয়ে দেয়। স্যার, ছাড়ুন, আমি বিবাহিত। আপনি আমায় এভাবে স্পর্শ করতে পারেন না, সেই অধিকার আপনার নেই। কথাটা শুনতেই ইমতিয়াজের রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। চোখ চোখ দুটোতে ছেয়ে আছে অন্ধকার, ঘাড়ের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। বিয়ে করার ভূত ঢুকিয়েছিল মাথায়, তাই না? তা না হলে ওই তন্ময়কে কেন বিয়ে করেছিলি তুই? আমার জন্য কি একটুও অপেক্ষা করা গেল না? নাকি চাহিদা বেড়েছিল তোর শরীরে? আজকে তোর সব চাহিদা আমি মেটাবো। আমাকে ইগনোর করা, আমি সব শোধ তুলব। কুঞ্জ উঠতে নিলে ইমতিয়াজ তাকে বিছানার সাথে চেপে ধরে। রুমের জানালা দিয়ে অনর্গল ঠান্ডা বাতাস প্রবেশ করছে, যেন তা তাদের দুজনকার অনুভূতিগুলোকে আরো বাড়িয়ে তুলেছে। এই অনুভূতিগুলোকে প্রাধান্য দিলে যে কোনো অঘটন ঘটা সম্ভব। কুঞ্জ ভয়ে ভয়ে চেয়ে আছে ইমতিয়াজের পানে। মাত্র 1 ইঞ্চির পার্থক্য, সেটাও হারিয়ে গেলে বড় ধরনের পাপ ঘটবে। ইমতিয়াজ নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আবেগ তাকে জেঁকে ধরেছে। কুঞ্জ হঠাৎ করে শরীরের সমস্ত শক্তি দিয়ে এক ধাক্কায় ইমতিয়াজকে নিজের থেকে খানিকটা সরিয়ে ফেলে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে ইমতিয়াজের গণ্ডি পেরোতে সক্ষম হয়। এরপর এক দৌড়ে বের হয়ে যায় সেই রুম থেকে। এদিকে ইমতিয়াজ কুঞ্জের যাওয়ার পানে স্থির চোখে তাকিয়ে থাকে। অনুশোচনার উপলব্ধি তাকে গ্রাস করেছে কিনা সেটা বলা দায়। একটু পর সে নিজে থেকে একটা বালিশ টেনে শুয়ে পড়ে। কুঞ্জ দৌড়ে নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তারপর মেঝেতে বসে ভাবতে থাকে কিছুক্ষণ আগে তার সাথে ঘটা ঘটনাগুলো। সেগুলো দুঃস্বপ্নের মতো তার জীবনে হানা দিয়েছে।
কুঞ্জের মধ্যে ভালো খারাপ উভয় অনুভূতি কাজ করছে। জীবনের প্রথম কারোর ভালোবাসার ডাক সে পেয়েছে। এটি প্রতিটি মেয়ের জন্য স্পেশাল। কিন্তু আজ যদি সে তন্ময়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না থাকতো, তবে কি ইমতিয়াজের এই অন্যায় ডাকে সাড়া দিত? নিজেকে বারবার প্রশ্ন করে উত্তর পায় না সে। হাঁটু জড়িয়ে ধরে এভাবে ভাবতে ভাবতেই কুঞ্জের চোখে একসময় আক্রমণ করে একরাশ ঘুম। এভাবেই কুঞ্জের জীবনে এক অনিশ্চয়তা ভরা রাতের সমাপ্তি ঘটে। পরের দিন সকাল। সকালের সূর্য কুঞ্জের ঘরময় আলো ছড়ালেও কুঞ্জকে ঠিক নাগাল পায়নি। তাই আজকে কুঞ্জের ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। ঘুম ভাঙার পর নিজেকে মেঝেতে আবিষ্কার করলে গতকাল রাতের স্মৃতিগুলো এক এক করে মনে পড়তে থাকে তার। এতে করে কুঞ্জের গাল লজ্জায় লাল হয়ে ওঠে। ফ্রেশ হওয়ার সময় আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে কুঞ্জ। আর নিজের চেহারায় অন্যরকম এক লাস্যময়তা লক্ষ্য করছে সে। এসব কি ইমতিয়াজের স্পর্শের ফল? হঠাৎই কুঞ্জের নজর পড়ে তার ঘাড়ের কিছুটা জায়গায় লাল চামড়া হয়ে আছে। কারণ খুঁজতে গিয়ে তার মনে পড়ে কাল রাতে ইমতিয়াজ জোরালোভাবে এক চুম্বনের কথা। পরপুরুষের ভালোবাসার ডাকে যখন সাড়া দিয়েছি, তবে তার চিহ্ন বহন করতে দোষের কি আছে? কিছু চিহ্ন থেকে যাওয়া উচিত। সেটা এক বিশেষ মুহূর্তের সাক্ষ্য বহন করে। যাবতীয় কাজ শেষ করে কুঞ্জ ভয়ে ভয়ে নিচু নেমে আসে। এই মুহূর্তে ইমতিয়াজের সাথে মুখোমুখি হওয়াটা ভীষণই অস্বস্তিকর। ডাইনিংয়ে এসে জিহাদকে দেখতে পেয়ে কুঞ্জ জিজ্ঞাসা করে, শুভ সকাল জিহাদ ভাই। স্যার কোথায় দেখতে পাচ্ছি না যে? উনি কি খাবেন না? স্যার একটু আগে বাড়ি থেকে বের হয়ে গেছেন, কি যেন জরুরি কাজ আছে। আমাকেও সাথে নিলেন না? ও আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি আপনার ব্রেকফাস্ট বানিয়ে আনছি। এই বলে কুঞ্জ রান্নাঘরে চলে যায়। ব্রেকফাস্ট বানানোর সময় বারবার তার মাথায় একটা প্রশ্ন আসে, লোকটা এত সকালে গেল কোথায়? কোনোদিন তো এত সকালে উঠতে দেখি না তাকে। কালো গাড়িতে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে হাতের সিগারেটটাতে শেষ টান দিচ্ছে ইমতিয়াজ। বর্তমানে সে হোসেন মেনশনের সামনে দাঁড়িয়ে আছে। সিগারেটটা পা দিয়ে পিষে ফিল্টারটা পাশের গার্ডের উদ্দেশ্যে ফেলে দেয়। কাগজপত্রগুলো কি সব রেডি? জি স্যার, কালই সব আনিয়ে রেখেছি। গুড, দাও। গার্ড ইমতিয়াজের হাতে কিছু কাগজ তুলে দেয়। ভালো করে কাগজগুলোকে পর্যবেক্ষণ করে সে। হাঁটা দেয় হোসেন মেনশনের উদ্দেশ্যে। নানা দিকে লোক লাগিয়েও কুঞ্জের কোনো খোঁজ পায় না তন্ময়। এতে করে সে ভেতরে ভেঙে পড়ে। এত ভালোবাসা কতটুকুই বা আছে বলা মুশকিল, কিন্তু অনুশোচনা আছে প্রচুর পরিমাণে। এই অনুশোচনার ভিড়ে তন্ময় হারিয়েছে চেহারার জৌলুস, হারিয়েছে উজ্জ্বলতা। কেমন এক উদাসীনতা তাকে ছেয়ে থাকে দিনভর। রাহেলা কতবার তাকে বুঝিয়েছে কুঞ্জের চিন্তা মুক্ত মাথা থেকে বের করতে দিতে, কিন্তু তন্ময় সেটা পারেনি। 2 বছর আগে কুঞ্জকে এখানে রেখে না গিয়ে নিজের সাথে নিয়ে যাওয়ার আফসোস তার শ্বাসে শ্বাসে বিদ্যমান। ইমতিয়াজ বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। এখনো কেউই ড্রয়িং রুমে না আসায় তাকে দেখতে পায়। সে এবার উঁচু গলায় তন্ময়কে ডাকতে থাকে, তন্ময় নিচে আয়, তোর সাথে কিছু হিসাব পূরণের জন্য এসেছি। তন্ময় তখন নিজের বিছানায় শুয়েছিল। হঠাৎই কানে এক পরিচিত কণ্ঠ এলে সে ধড়ফড়িয়ে উঠে বসে। তারপর আপন মনে বলতে থাকে, এটা ইমতিয়াজের গলা না? মনে উদয় হওয়া কথাটার সত্যতা যাচাই করতে তন্ময় নিচে নামে। সেই সাথে নামে বাড়ির বাকি লোকগুলোও। তন্ময়কে নিচে নামতে দেখে ইমতিয়াজের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। কি রে তন্ময়, দেশে এসে তো বন্ধুকে ভুলেই গেলি, কি খবর? কি কারণে এখানে এসেছিস তুই? সো রুড, প্রথমবার তোর বাড়িতে এলাম, ঠান্ডা গলায় কিছু অফার করলি না?
কি জন্য এসেছিস? সোজাসুজি বল ইমতিয়াজ, ভ্যালি আমার পছন্দ নয়। এই কাগজগুলোকে সাইন করে দে। কিসের কাগজ এগুলো? তোর আর কুঞ্জের ডিভোর্স পেপার। তুই কুঞ্জকে চিনিস কি করে? তার মানে কুঞ্জ তোর কাছে আছে? ইমতিয়াজ, সত্যি করে বল কুঞ্জ কোথায়, আর কি উদ্দেশ্যে তুই ওকে বন্দি করে রেখেছিস? ইমতিয়াজ প্রতি উত্তরে কেবলই হাসি দেয়, কিছু বলার প্রয়োজন বোধ করে না। ডিভোর্স পেপারটা তন্ময়ের দিকে ঠেলে দিয়ে আয়েশ ভঙ্গিমায় সোফায় বসে পড়ে। দেখেছিস বাবা, আমি বলেছিলাম না, ওই দুশ্চরিত্রা মেয়ে ঠিকই একজন নাগর ছুটিয়ে ফেলেছে। আর এদিকে তুই চিন্তায় নাওয়া খাওয়া ভুলেই গিয়েছিস। এত বড় সুযোগ আর কখনো আসবে না ইমতিয়াজ, সাইনটা করে দে। তারপর তারপর আমি তোর জন্য এক পরীর মতো মেয়েকে। মা, তুমি চুপ করবে? জীবন তো একটাই, তাই বিয়েও একটাই। কুঞ্জের প্রতি আমি অনেক অন্যায় করেছি, সেটা অন্তত শুধরাতে দাও। বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা না দিয়ে আমি বিদেশে চলে গেলাম। এই 2 বছরে একটা বারের জন্যও আমি তার খোঁজ খবর নিইনি। বেঁচে আছে নাকি মারা গেছে সে নিয়েও আমার কোনো চিন্তা ছিল না। আর তুমিও বা কেমন মা, যে ছেলেকে খারাপ কাজে উৎসাহ দিচ্ছ? ছি! মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রতি এই অবিচার করতে বাধল না তোমার? ছেলের কথায় রাহেলা বেগম চুপ হয়ে যায়। যদিও রাগে তার শরীর জ্বলছে, তবুও মুখ টিপে দাঁড়িয়ে আছে সে। অন্যায় করেছিস, বুঝতে পেরেছিস, এখন প্রায়শ্চিত্ত কর, কুঞ্জকে মুক্ত কর ডিভোর্স দিয়ে। কখনো না, আমি কুঞ্জকে কখনোই ডিভোর্স দেব না। আর তুই তো একটা আউটসাইডার হয়ে আমার ফ্যামিলির ব্যাপারে নাক গলাচ্ছিস কেন ইমতিয়াজ? কি উদ্দেশ্য তোর? কুঞ্জের সাথে তোর কি সম্পর্ক? আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আমাদের মিলনের পথে তুই কাটা হয়ে দাঁড়িয়ে আছিস। তাই এবার তোকে সমূলে উপড়ে ফেলতে হবে। কুঞ্জ আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না, ও শুধু আমাকে ভালোবাসবে। তুই মিথ্যা বলছিস। হয়তো এক সময় বাসতো, এখন সেটা ইমতিয়াজের অধিকারে চলে এসেছে। কি জানিস তন্ময়, ভালোবাসার তেজস্ক্রিয়তার মতো কখনো নিঃশেষ হয় না, কিন্তু যত্নের অভাবে সময়ের সাথে সাথে ক্ষয় হয়, মরিচা পড়ে যায়। তোর প্রতি কুঞ্জের ভালোবাসা পরিণতির ঠিক একই। তোকে হয়তো এখনো ভালোবাসে, কিন্তু ওর মনে তার চেয়ে বেশি ঘৃণার পরিমাণ অনেক বেশি। আর নিজের নিষ্ঠুরে বানাইস না, মেয়েটাকে মুক্তি দে এই লোক দেখানো বিয়ের বন্ধন থেকে। ইমতিয়াজের কথায় তন্ময়ের চোখে মুখে জ্বলে ওঠে। টিপিক্যাল বাঙালি স্বামীদের মতো করে বলে, মরে গেলেও আমি এই ডিভোর্স পেপারে সাইন করব না। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোর কাছ থেকে আমার কুঞ্জকে নিয়ে আসব। মনে রাখিস এটা ইমতিয়াজ, ইটস মাই চ্যালেঞ্জ। এটা বলেই তন্ময় গটগট করে উপরে উঠে যায়। ইমতিয়াজ বাঁকা হাসি দিয়ে বলে, ইমতিয়াজের সাথে আজ পর্যন্ত যারা বাজি ধরতে এসেছে সব কটা গো হারান হেরে গেছে, আর তুই তো একটা চুনো বঠি। ইমতিয়াজ কাগজগুলো নিয়ে চলে যেতে নিলে রাহেলাকে তাকে ডাক দেয়, বাবা, এই কাগজগুলো আমাকে দাও, আমি তন্ময়কে দিয়ে সাইন করিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না, কালকের মধ্যেই সব হয়ে যাবে। ইমতিয়াজের চোখের সানগ্লাসটা নামিয়ে আপাদমস্তক রাহেলাকে পর্যবেক্ষণ করে। লাল পাড় সাদা শাড়ি পরা এক পৌর, যার চেহারার দিকে তাকালে বোঝা যায় সারাদিন এর কথা ওকে লাগানো কুটনামিতে সে পারদর্শী। আপনি যদি দায়িত্বটা নেন তবে তো আমার কোনো আপত্তি নেই। আপনি কাজটা করতে পারবেন তো? পারবো মানে খুব পারবো। ওই মেয়েকে আমার ছেলের জীবন থেকে না তাড়ানো পর্যন্ত কোনো শান্তি নেই। ইমতিয়াজের রাগ মাথা চাড়া দিচ্ছে, কিন্তু তবুও সে কিছুই বলে না, কারণ এখন তার সেই মহিলার সাহায্য দরকার। হাসি মুখে পেপারগুলো
রাহেলার হাতে দিয়ে ইমতিয়াজ হোসেন ম্যানশন থেকে বের হয়ে আসে। বাড়ির সব কাজ সেরে কুঞ্জ সবেমাত্র গোসলের জন্য বাথরুমে ঢুকেছে। ঠিক তখনই বাড়ির কেউ আসে। দরজা ধাক্কা দেওয়ার ছন্দ যেন বলেই দিচ্ছে ইমতিয়াজ এসেছে। এইদিকে কুঞ্জ পড়েছে মহা বিপাকে। ইতিমধ্যে জামা কাপড় খোলা শেষ, এমনকি সেগুলো ভিজিয়েও ফেলেছে, আর নতুনগুলো বিছানার উপরে। বাথরুম থেকে বের হয়েই সেগুলো পরতে নিলেও অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। কি করবে কিছুই বুঝতে না পেরে কুঞ্জ গায়ের একটা তোয়ালে পেঁচিয়ে তার উপরে একটা ওড়না গায়ে দিয়ে নিচে যায়। বাড়িতে কেউ নেই, তার কোনো সমস্যাও হয় না। দরজা খুলতে দেরি হওয়ায় ইমতিয়াজের মাথায় আগুন জ্বলছে। প্রায় ২০ মিনিট ধরে সে দাঁড়িয়ে আছে। সে ভেবেছিল কুঞ্জ দরজা খুলে তাকে কয়েকটা কঠিন কথা শোনাবে, কিন্তু তা তো আর হলো কই। দরজা খুলতেই তার চোখের সামনে ভেসে গেল এক অপরূপা ছবি। গায়ে সাদা টাওয়েল, চুলগুলো দিয়ে টপটপ করে পানি ঝরছে। গায়ের যে অনেকাংশই দৃশ্যমান, সব জায়গায় ফোঁটা ফোঁটা পানির বিন্দু। এই অবস্থায় কোনো নারীকে দেখলে এক পুরুষের জন্য অন্য নিজেকে নিয়ন্ত্রণ করা আসলে কঠিন হয়ে পড়ে। ইমতিয়াজ কুঞ্জকে ভেতরে ঢুকে দরজা আটকে দেয়। কুঞ্জ চলে যেতে নিলে ইমতিয়াজ তার কোমরে জড়িয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে। কাল রাতে আমার থেকে বাঁচতে পারলেও আজ আর বাঁচতে পারবে ভেবেছ? জোরালো শাস্তির মুখোমুখি হতে হবে তোমায়। আজ আমি ছাড়া অন্য কোনো পুরুষ আসলে তার সামনে কি এমন আবেদনময়ী হতে আমি সেটা দিতে পারি না। বি রেডি ফর মাই পানিশড। বিশাল এলাকায় রুফটপের প্রখর রোদে পুড়ে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে কুঞ্জ। দৃষ্টি তার জ্বলজ্বলে সূর্যের দিকে। সময় তখন প্রায় 12টার কাছাকাছি। মাঝ আকাশে সূর্য তার তেজ ভালোই প্রকাশ করছে। এতটা তেজ কুঞ্জের চোখ সহ্য করতে না পারায় বারবার চোখ নামিয়ে ফেলেছে। আর প্রতিবারই একটু দূর থেকে ইমতিয়াজ কঠোর গলায় একটা আওয়াজে শুনতে পারছে, যতবার চোখ বুজবে ততবার প্রথম থেকে টাইম কাউন্ট হবে। সো এখন ভেবে দেখো, একবারই টাস্ক পূরণ করতে পারবে। আর তাড়া নেই। চোখ জ্বলে যাচ্ছে কুঞ্জের। সেই কখন থেকে নিষ্ঠুর লোকটা তাকে রোদের মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে, অথচ নিজে বসে আছে ছায়ায়। এ বড় অন্যায়। কুঞ্জের শ্বাস ভারী হয়ে ওঠে। কান্নারত কণ্ঠে একবার গলা ঝেড়ে বলে, স্যার গো, আমি আর পারছি না, মাফ করে দিন। আর কখনো টাওয়াল পরে আপনার সামনে যাব না, সত্যি বলছি। ইমতিয়াজ রেগে বসা থেকে উঠে কুঞ্জের কাছে যায়। কুঞ্জ তখনও ফুঁপিয়ে চলেছে। এই মেয়ে কি বললে? জোরালো ধমকে কুঞ্জ কেঁপে ওঠে, তাও মুহূর্তের মাঝে নিজেকে সংযত করে বলে, আর কখনো আপনার সামনে টাওয়াল পরে যাব না। ভুল হয়েছে আমার, আর কখনো হবে না। চুপ মেয়ে, তোমাকে কি জন্য শাস্তি দিচ্ছি সেটাও কি এই মোটা মাথায় ঢোকেনি? ইমতিয়াজ আস্তে করে মুখ নামিয়ে কুঞ্জের কানের কাছে যায়। ঠোঁট দিয়ে কুঞ্জের কানের লতি একটু স্পর্শ করে বলে, আমার সামনে যা ইচ্ছা তাই পরে আসতে পারো মেয়ে, কিন্তু অন্য কোনো পুরুষের সামনে তোমার যাওয়া বারণ, বুঝেছ? কুঞ্জের মেরুদণ্ড যেন শক্ত হয়ে যায় ইমতিয়াজের এমন হাসিখুশি কণ্ঠে। ইমতিয়াজ আবারও পূর্বের জায়গায় ফিরে এসে বলে, আজকের জন্য মাফ করলাম, তবে এই শাস্তির বদলে তোমাকে অন্য শাস্তি পেতে হবে। শাস্তির কথা শুনে কুঞ্জের গলা শুকিয়ে যায়। ভয়ে ভয়ে বলে, কি শাস্তি? তেমন কঠিন না, আমাকে 3 বার পালা করে খাইয়ে দিতে হবে নিজের হাতে। আমার হাতে কেন খাবেন? আপনার হাতে কি হয়েছে? ইমতিয়াজ রাগী চোখে একবার তাকায় কুঞ্জের দিকে। এটাই তার জন্য যথেষ্ট। মাথা নিচু করে বলে, আচ্ছা তাই হবে। কি রান্না হয়েছে আজ দুপুরে?
মাছ ভাত করেছি, 2 হাতে মাছের তরকারি আর ইলিশ মাছ ভাজি। বাসায় কি মাছ ছাড়া আর কিছুই ছিল না? জাস্ট হেড ফিশ। আপনি বাঙালি হয়ে মাছ খেতে চান না, এটা কেমন কথা? একবার খেয়ে দেখুন। যান, ফ্রেশ হয়ে আসুন, আমি ভাত বাড়ছি। ইমতিয়াজ আর কথা বাড়ায় না, ধুমধাম পায়ে উপরে চলে যায়। ইমতিয়াজকে খাওয়াতে গিয়ে একের পর এক হাতের আঙ্গুল কামড়ে খাচ্ছে কুঞ্জ। প্রথমে আস্তে দিলেও সময়ের সাথে সাথে কামড়গুলো জোরালো হচ্ছে। একসময় না সইতে পারে কুঞ্জ, ভাতের প্লেটটা টেবিলের উপরে রেখে বলে, কি শুরু করেছেন আপনি? এভাবে কামড়াচ্ছেন কেন, কুকুরের মতো? হোয়াট ডগ? সো স্মাইলি? আই হেট ডগস। আপনি তো নিজেকে ছাড়া সব কিছুকেই হেট করেন। এভাবে হাতে কামড় দিবেন না। ও, ওগুলো তোমার আঙ্গুল? আমি তো ভেবেছিলাম মাছের কাঁটা। যা শক্ত তোমার আঙ্গুল। কুঞ্জ ভাত মাখতে মাখতে তার ছেলের হাসি হেসে দেয়। তারপর আনমনে বলে, গত 8টা বছর ধরে সারা সংসারের কাজ করছি একা হাতে। হাত তো শক্ত হবেই। কামলার হাত লোহার চেয়েও শক্ত। ইমতিয়াজের চোখ মুখে রাগে শক্ত হয়ে আসে। ওরা তোমার উপর অনেক টর্চার করেছে? কুঞ্জ কিছু বলতে পারে না, তার আগে কাগজ হাতে জিহাদের আগমন। স্যার, কাজ শেষ, সাইন করে দিয়েছে, এখন শুধু ম্যাডামের সাইন বাকি। ইমতিয়াজ এটা শুনে বিস্তর হাসে। আর ওই মহিলাটা কি করছে? আপনার কথা মতো সোজা মাথায় 2টো আঙ্গুল গুলি করে দিয়েছি। আপনি কার কথা বলছেন স্যার? জিহাদ ভাই কাকে মেরে ফেলেছেন? সেটা তোমার না জানলেও চলবে। তোমাকে যেই কাজ দিয়েছি সেটা করো। আমার খাওয়া শেষ হলে কাজ কাগজে সাইন করে দিবে। কিসের কাগজ এটা? তোমার আর তন্ময়ের ডিভোর্স পেপার। কুঞ্জ যেন আকাশ থেকে পড়ে। সে কখনো ভাবেনি যে ইমতিয়াজ তাদের নিয়ে মাথা ঘামাবে। হাতে থাকা খাবারের প্লেটটা টেবিলে রেখে কুঞ্জ রেগে মেগে তাকায় ইমতিয়াজের দিকে। একজন বাইরের মানুষ হয়ে আপনি কেন আমার জীবনের ব্যক্তিগত অন্যায়ে নাক গলাচ্ছেন? এটা আমার ব্যাপার, আমি বুঝবো। জিহাদ, যাও তো এখান থেকে। তোমাদের ম্যাডামকে একটু বুঝ দিতে হবে। ইমতিয়াজের কথা মতো জিহাদ চলে যায়। ইমতিয়াজ চলে যাওয়ার সাথে সাথে ইমতিয়াজ কুঞ্জের কোমরটা জড়িয়ে ধরে তাকে নিজের অনেক কাছে নিয়ে আসে। তোমার ব্যক্তিগত অধ্যায় বলতে আর কিছুই নেই। যা তোমার তাই আমার। আমার জিনিসের মালিক আমি নিজেই। তুমি ভাবলে কি করে এখনো আমি তোমাকে তন্ময়ের স্ত্রী হিসাবে থাকতে দেব? তন্ময় কি নিজে থেকে আমাকে ডিভোর্স দিয়েছে? কুঞ্জের মন দৃঢ় বিশ্বাস, তন্ময় নিজে থেকে কখনো তাকে ডিভোর্স দেবে না। কারণ গত 2 বছরে তার উপরে অনেকেই অনেক চাপ তৈরি করেছে যেন সে কুঞ্জকে ছেড়ে দেয়। কিন্তু কোনো এক অজানা কারণে কখনোই তন্ময় তাকে ছাড়েনি। তাই এবারেও তার মনে একটা খটকা তৈরি হয়েছে। না, ও নিজে থেকে সাইন করেনি, কৌশলে ওকে দিয়ে সাইন করিয়েছি আমি। তাহলে এখনো আমি তো ওনার স্ত্রী, কারণ ব্যাপারটা ওনার অজান্তেই হয়েছে। উনি স্বেচ্ছায় আমায় তালাক দেননি। তাই আমি এই কাগজে সই করলেও বিশেষ লাভ হবে না। কুঞ্জ ইমতিয়াজের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ইমতিয়াজ চোখ মুখ বুজে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কুঞ্জ, তুমি কাকে বেছে নেবে তোমার জীবন সঙ্গী হিসেবে? আমাকে, নাকি ওই ইমতিয়াজকে? আমি জানি না। তুমি আজকে আমার থেকে পালাতে পারবে না, বলতেই হবে তোমাকে। তোমার মনে কি আমার প্রতি কোনো অনুভূতি নেই? আমি কি তোমার ভালোবাসা পাওয়ার অযোগ্য? তোমাকে জীবনে চাওয়া কি আমার অপরাধ? কুঞ্জ নিশ্চুপ দাঁড়িয়ে আছে। ইমতিয়াজ কুঞ্জকে কোলে তুলে তাকে চেয়ারে বসায়। তারপর তার সামনে হাঁটু গেড়ে বসে বলে, তোমার আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কুঞ্জ। তুমি সবটাই বুঝতে পারছো। তাও কেন তাকে ছেড়ে নিজের কাজ সাথে জোড়াচ্ছ, যে তোমাকে ভালোবাসে না, অসম্মান করে, স্ত্রীর স্বীকৃতি দেয়নি কখনো। আর আমি এটাও বিশ্বাস করি না যে
তোমার মনে আমার কোনো জায়গা নেই। তোমার পুরো হৃদয় ঘিরে আমি আছি। কুঞ্জ আরো কিছুক্ষণ নিশ্চুপ থেকে শেষে কেঁদে দেয়। কি পেয়েছে মেয়েটা সারা জীবন? না পেয়েছে বাবা মায়ের ভালোবাসা, না পেয়েছে স্বামীর সোহাগ। অপমানে জর্জরিত এই জীবনে ইমতিয়াজই আশার আলো। সেও তাকে চায়, কিন্তু তন্ময় যে তাকে এই মিথ্যা সম্পর্কের বাঁধন থেকে কখনো মুক্তি দিবে না সেটাও তার ভালো করেই জানা। ইমতিয়াজ নিজের হাতে কুঞ্জের চোখ মুছে দেয়। আমি আপনাকে চাই ইমতিয়াজ, এতটুকু উচ্চারণ করতে পারে কুঞ্জ। তারপরে সে জ্ঞান হারায় ইমতিয়াজের বাহু ধরে। তোর সাহস কি করে হয় ইমতিয়াজ, আমার বিবাহিত স্ত্রীকে কাজী অফিসে এনে জোর করে বিয়ে করছিস? ভুলে যাস না ও আমার স্ত্রী। কুঞ্জ, চলো এখান থেকে। জানিস তোকে আমি কত দিন ধরে খুঁজে চলেছি, কিন্তু তোর কোনো খবর পাইনি। না জানি এই শয়তানটা কোথায় লুকিয়ে রেখেছিল তোকে। এই বলে তন্ময় কুঞ্জের হাতটা ধরে তাকে নিয়ে চলে যেতে নিলে বেশ সে বাধার সম্মুখীন হয়। তন্ময় পিছনে ঘুরে দেখে কুঞ্জ নিজে থেকে যেতে চাচ্ছে না। কুঞ্জ, তুই কি এই ছেলেটার ভয় পাচ্ছিস? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আছি না, কেউ তোকে কোনো ক্ষতি বা আহ, বিরক্ত করতে পারবে না। আপনি চলে যান। আপনি আমি আপনার সাথে যাব না। আমি ওনাকে ভালোবাসি আর ওনার সাথেই থাকতে চাই সারা জীবন। কুঞ্জের মুখে এমন কথা শুনে তন্ময়ের চক্ষু চড়ক গাছ। কুঞ্জের দুই কাঁধে হাত রেখে তাকে ঝাঁকিয়ে বলে, কি বলছিস তুই কুঞ্জ? তুই কি ভুলে গেছিস তুই আমার বিবাহিত স্ত্রী? আর এখন তুই একটা পরপুরুষের সাথে থাকবি বলছিস? তুই কি অধর্ম করবি ভাবতে পারছিস? কুঞ্জ এক ধাক্কায় তন্ময়কে নিজের থেকে সরিয়ে দেয়। তাহলে তালাক দিন আমায়। বিয়েটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল, কিন্তু তালাক আমাদের সম্মতিতে হবে। আমি মরে গেলেও তোকে তালাক দিব না। আমি তোর স্বামী, তোকে জোর করে নিয়েই যাওয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে। কিসের অধিকার আমাকে দেখাচ্ছেন আপনি? স্বামীর অধিকার? স্বামী স্ত্রী শব্দটার অর্থ বোঝেন আদৌ? কি দিয়েছেন আপনি আমাকে? একবারের জন্যও কাছে এসেছেন? ভালো করে কথা বলেছেন? ভালো ভরণ পোষণ দিয়েছেন? কিছুই করেননি। এখন আমাকে স্বামীর অধিকার দেখাবেন না? তন্ময় অবাক হয়ে তাকিয়ে আছে কুঞ্জের দিকে। যে মেয়ে কিনা কখনো তার চোখে চোখ রাখেনি, সেই মেয়ে আজ তার সামনে চিৎকার করে কথা বলছে। আমি তোকে ভালোবাসি কুঞ্জ। দ্রুত আমাকে তোকে ভালোবাসতে শিখিয়েছে। আমি আপনার ভালোবাসা চাই না। তাহলে কি চাস? মুক্তি চাই আপনার থেকে। এর মধ্যে বন্ধন থেকে মুক্তি করে দিন আমার। এই কথাটা বলতে তোর কি একটুও কষ্ট হলো না কুঞ্জ? আমি তোকে ভালোবেসে ফেলেছি, হয়তো দেরিতে তবুও বেসেছি। মানুষ মাত্রই তো ভুল করে, আমিও করেছি, আমি স্বীকার করছি। চল না নতুন করে সাজাই আমাদের জীবনটা। কিছুদিন আগে হলেও সম্ভব হতো, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাকে স্বামীর আসনে বসাতে পারবো না। আপনি কাগজে কলমেই কেবল আমার স্বামী, কিন্তু আমার মান অন্য কারো অধিকারে চলে গেছে। নারীর ভালোবাসা যেমন গভীর, রাগ তার চেয়ে আরো কয়েক গুণে কঠোর। কুঞ্জ যখন তন্ময়কে ভালোবেসেছিল নির্দ্বিধায় তার জন্য অপেক্ষা করেছিল 2টি বছর। বাসর রাতেই স্বামীর চলে যাওয়ার সংবাদ তাকে দুর্বল করেছিল, কিন্তু আশাহত হয়নি। মনকে শক্ত করে হাজারো অপতারা চিহ্ন মান শয় থেকে গেছে শ্বশুর বাড়িতে। পায়নি একটু ভালোবাসা, সম্মান। কিন্তু তন্ময়ের জন্য কুঞ্জের মনে রাগ, অভিমান, ঘৃণা ব্যতীত আর কোনো অনুভূতি নেই। জীবনের প্রাণপুরুষ বদলে যাওয়ার সাথে সাথে বদলে গেছে তার চাহিদা। সেই সাথে বদলিয়েছে নিজেকে। তন্ময়ের আকুতি মিনতি এখন আর কুঞ্জের মনেকে নাড়া দেয় না। তন্ময় ইমতিয়াজের কাছে যায়। ইমতিয়াজ এতক্ষণ দেওয়ালে পিঠ ঘেঁষে দাঁড়িয়েছিল। স্বামী স্ত্রীর কথোপকথনে না ঢুকে নিস্তব্ধ ভূমিকা পালন করেছে সে। ইমতিয়াজ, আমার মাকে কেড়ে নিয়েছিস তুই, কিন্তু তাও আমি তোকে কিছু বলিনি। কোথাও না কোথাও আমার মা দায়ী ছিল কুঞ্জের জীবনকে বিভীষিকাময় করতে। কিন্তু কুঞ্জকে প্লিজ আমার কাছ থেকে কেড়ে নিস না।
আমি ওকে ছাড়া থাকতে পারবো না। দুঃখিত বন্ধু, অবশ্য বন্ধু শব্দটা তোর সাথে মানায় না। তুই কারো বন্ধু হওয়ার যোগ্য নোস। আমার বাবা কতটা ভরসা করে তোকে নিজের কোম্পানির দায়িত্ব দিয়েছিল। আর তুই কি করলি? কোম্পানির সকল টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে দেশে চলে এলি। আমার বাবা কতটা কষ্ট পেয়েছিল সেদিন জানিস? রাতেই হার্ট অ্যাটাকে বাবা। প্রথমে প্রতিশোধ নিতে চেয়েছিলাম কুঞ্জকে ব্যবহার করে। তারপর দেখলাম এই মেয়েও ভুক্তভোগী। মানুষের ইমোশন নিয়ে খেলা তোর মায়ের স্বভাব। তাই প্রতিশোধ নিলাম। প্রাণে এখনো বেঁচে আছিস তাই শুকরিয়া আদায় কর। কোনো এক জীবনে তোকে সবচেয়ে কাছের বন্ধু মেনেছিলাম তাই তোকে নিজ হাতে আঘাত করতে পারিনি। মুক্তি দে কুঞ্জকে, আমাদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়াবি না তন্ময়ে। ইমতিয়াজের কথা শুনে তন্ময়ের চোখ মুখ শক্ত হয়ে যায়। সে কিছুটা পিছিয়ে গিয়ে নিজের রিভলভারটা বের করে তাক করে ইমতিয়াজের দিকে। আমি যদি কুঞ্জকে না পাই তাহলে পৃথিবীর কেউ পাবে না। এই বলে ইমতিয়াজের দিকে গুলি চালায় তন্ময়ে। গুলি এসে বিধে ইমতিয়াজের কাঁধে, সাথে সাথেই ইমতিয়াজ মেঝেতে লুটিয়ে পড়ে। বুঝে ওঠার আগেই এমন কিছু ঘটবে সেটা কুঞ্জ আন্দাজ করতে পারেনি। চোখের সামনে ইমতিয়াজকে গুলি করে হলো, অথচ সে কিছুই করতে পারল না। স্রোতের মতো রক্ত ঝরছে ইমতিয়াজের কাঁধ থেকে। কুঞ্জ দ্রুত শাড়ির আঁচল দিয়ে বাঁধন দেয় রক্ত আটকানোর জন্য। মেয়ে মুক্তি চেয়েছিলি না আমার থেকে? যার জন্য চেয়েছিলি তাকেই মুক্তি দিয়ে দিলাম। এখন সংসার কর মৃত মানুষের সাথে। এই বলে তন্ময় কুঞ্জের দিকে হাত বাড়াবে ঠিক তখনই পেছনে থেকে জিহাদ গুলি করে তন্ময়ের প্রাণ নেয়। জিহাদ এবার দ্রুত ইমতিয়াজের কাছে গিয়ে তার পালস চেক করে। ম্যাম, ভয় পাবেন না। স্যারের পালস চলছে, তবে রেট কমে যাচ্ছে। তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে ভর্তি করতে হবে। আপনি বাসায় যান। আর আমি না হয় না, আমি ইমতিয়াজের সাথেই যাব হাসপাতালে। ওকে ছেড়ে থাকা আমার কাছে মৃতারা চিহ্ন তুর সমান। জিহাদ আর কথা বাড়ায় না। কুঞ্জকে সাথে নিয়েই আহত ইমতিয়াজকে নিয়ে যায় তাদের পার্সোনাল হাসপাতালে। এই হাসপাতালের মালিক ইমতিয়াজ নিজেই। তবে সে এটা নিজের জন্য তৈরি করেনি, করেছে গরিব মানুষদের জন্য যারা টাকার অভাবে বিনা চিকিৎসায় মাতারা চিহ্নরা যায়। অপারেশন থিয়েটারের সামনের করিডোরে বসে আছে কুঞ্জ। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে তার। হতভম্বের মতো বসে আছে সে, চোখের দৃষ্টির সীমা নেই। এদিকে জিহাদ পায়চারি করছে। মনে মনে সে নিজেকে দোষারোপ করছে। আর একটু আগে আসলে হয়তো সে তার স্যারকে বাঁচাতে পারত। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এল। জিহাদ তার কাছে ছুটে যায়। ডাক্তার স্যার কেমন আছেন? হি ইজ আউট অফ ডেঞ্জার, বাট এখনো জ্ঞান ফিরেনি। আর কখন ফিরবে বলতে পারছি না। কোমায় চলে যাওয়ার আশঙ্কা আছে। ড্যাশ। ম্যাম, স্যারের জ্ঞান ফিরেছে। স্যার বারবার আপনার নাম নিচ্ছে। আমরা সবাই মিলে ওনাকে শান্ত করতে পারছি না। আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসুন। জিহাদের কথাগুলো কর্ণগোচর হলে কুঞ্জ কান্নায় ভেঙে পড়ে। এই 6টা মাস ও সে কেঁদেছে, জায়নামাজে পড়ে কত নির্ঘুম রাত কাটিয়েছে সেটা একমাত্র কুঞ্জই জানে। তবে আজকের কান্নায় ভিন্নতা আছে। প্রিয়তমকে আবারও আগের মতো দেখতে পাওয়ার আনন্দ অশ্রুরূপে তার গাল বেয়ে পড়ছে। খবরটা পাওয়া মাত্রই কুঞ্জ সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে হাজারবার ধন্যবাদ জানিয়ে সে তড়িঘড়ি করে তৈরি হতে থাকে। আলমারি খুলে কুঞ্জ একটা নীল শাড়ি বের করে। এটা ইমতিয়াজ এনেছিল তার জন্য। কানে ঝুমকা, হাতে কাচের চুড়ি, আর ঠোঁটে হালকা লিপস্টিক, এতেই কুঞ্জকে অপরূপ লাগছে। বলা যায় আজ ইমতিয়াজ তার থেকে চোখ সরাতে পারবে না। আমাকে ছাড় জিহাদ, আমি কুঞ্জের কাছে যাব। ওকে ওই তন্ময় নিশ্চয়ই আটকে রেখেছে। আমাকে ছাড়, কুঞ্জকে আমাকে বাঁচাতে হবে। স্যার প্লিজ আপনি শান্তি হন। ম্যাম ঠিক আছেন, উনি বাসায় আছেন। আর তন্ময় মা তারা চিহ্ন রাগেছে আর 6 মাস আগে। না, আমি বিশ্বাস করি না তোমার কথা। তুমি আমাকে বোকা বানাচ্ছ। আমার মন বলছে আমার কুঞ্জ বিপদে আছে। স্যার, ম্যাম এক্ষুনি এসে পড়বে। আমি একটু চুপ করে বসুন। না, ছাড়ো আমাকে। ইমতিয়াজের চিল্লাচিল্লি শুনে কেবিনে ডাক্তার আর নার্স ছুটে আসে।
একটা নার্স ঘুমের ইনজেকশন ইমতিয়াজকে পুশ করতে নিলে ইমতিয়াজ নার্সটার গলা চেপে ধরে। একদম কাছে আসবি না মাতারি। আমাকে অজ্ঞান করে আমার কাছ থেকে কুঞ্জকে কেড়ে নিতে চাস তোরা? আমি সব বুঝি। আমাকে ভালোই ভালোই যেতে দে, না হলে এই হাসপাতালে একটাকেও আস্ত রাখব না। নার্স আর ডাক্তাররা ভয়ে জড়সড়। জিহাদ তাদের ইশারা করে কেবিন থেকে চলে যেতে বলে। ইমতিয়াজ হাতের থেকে কেনলা খুলে বিছানা থেকে নামতেই যাবে, ঠিক ওই সময়ে তার চলে এক অপরূপ নারী ধরা দেয়। তার সারা গা থেকে নীল আভা ছড়িয়ে পড়ছে চারিদিকে। মেয়েটা কাছে আসলে ইমতিয়াজ তাকে চিনতে ভুল করে না, এ তো তার কুঞ্জ। ইমতিয়াজ দ্রুত কুঞ্জকে ঝাপটে ধরে, এতটাই শক্ত করে ধরে যে তার কাছ থেকে কুঞ্জকে ছড়ানো অসম্ভব। কুঞ্জ ইমতিয়াজের মাথায় হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করে। শান্ত হন, এই তো আমি, আপনার কুঞ্জ। তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি শুধুই আমার। আচ্ছা আচ্ছা, আমি শুধুই আপনার। এবার চুপ করে বসুন বিছানায়। কুঞ্জ এর কথা শুনে ইমতিয়াজ ধীরে ধীরে মাথা তুলে চায় তার দিকে। নরম গোপালী ঠোঁটজোড়া তাকে এতটাই আকর্ষণ করে যে কোনো দিক না চেয়ে ইমতিয়াজ কুঞ্জের ঠোঁটে ঠোঁট মিলিয়ে গভীর চুম্বনে ডুবে যায়। জিহাদ তো লজ্জা তারা চিহ্ন অশেষ। নিজের অবশিষ্ট সম্মান বাঁচাতে সে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যায়। এটা কি হলো? রোমান্সের টিউটোরিয়াল হলো। আসল পর্ব তো আজ রাতে দেখতে পারবে। এই বলে সাথে সাথেই ইমতিয়াজ কুঞ্জকে কোলে তুলে নেয়। এ কি, নামা নামায়। আমি পড়ে যাব। উহু, পড়বে না। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? অসমাপ্ত কাজ সম্পন্ন করতে? মানে? প্রথমে বিয়ে সারব, তারপর বাসর, তারপর কতগুলো লিলিফুড ডাউনলোড দিব। কতগুলো? আনুমানিক 10টা। এতগুলো? না ইমতিয়াজ প্লিজ, আমি মা তারা চিহ্নরা যাব। চুপ চুপ, প্রণয় বেলায় মৃত্যুর কথা বলতে নেই। বি রেডি ফর টুনাইট। আই ওয়ন্ট বি জেন্টল টুডে। সমাপ্ত।